সো আমরা আজকে বেসিক ডিভাইস কনফিগারেশন দিয়ে শুরু করব। এটা চ্যাপ্টার 2 এর ফোর্থ সাবসেকশন। সো আচ্ছা, আমি একটু মিউট করলাম। সুস্মিতা পল, আপনাকে একটু নয়েজ আসছিল। ওকে, সো বেসিক ডিভাইস কনফিগারেশন আমরা দেখি কি আছে। বেসিক ডিভাইস কনফিগারেশন নিয়ে আমরা কাজ করব। সো ডিভাইস নেম, সো ডিভাইসের একটা নাম দেওয়া যাচ্ছে। So the first configuration command on any device should be to give it a unique host name. অর্থাৎ এই ডিভাইসটাকে একটা ইউনিক হোস্ট নেম আমরা দিতে চাচ্ছি। By default, all devices are assigned to a factory default name. For example, a Cisco iOS switch is switch. So সুইচ এর ডিফল্ট নেম সাধারণত সুইচ থাকে, রাউটারের ডিফল্ট নেম সাধারণত রাউটার থাকে, বা এই ধরনের বিভিন্ন ডিফল্ট নেম আসলে থাকে। তো এগুলো আমরা আমাদের মতো করে চেঞ্জ করে প্রত্যেকটাকে যাতে আইডেন্টিফাই করা যায় সেই ব্যবস্থা আমরা করি। তো এখানে কিছু গাইডলাইন দিয়েছে। গাইডলাইন ফর নেমিং ডিভাইস, স্টার্ট উইথ এ লেটার। একটা লেটার দিয়ে শুরু করতে, এর মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না, অর্থাৎ আপনি SW স্পেস ফ্লোর এভাবে দিতে পারবেন না, অর্থাৎ এর মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমরা সাধারণত এই হাইফেন বা এই ধরনের জিনিসগুলোতে স্পেসের জায়গাটা পূরণ করি। ইন্ড উইথ এ লেটার অর ডিজিট, লেটার এবং ডিজিট যে কোনোটা দিয়ে শেষ হতে পারে। ইউজ অনলি লেটার, ডিজিট অ্যান্ড ড্যাশ, অর্থাৎ সিম্বলিক যেই ব্যাপারগুলো আছে, সিম্বলগুলো, এই সিম্বলের মধ্যে শুধুমাত্র ড্যাশ আমরা এখানে ইউজ করতে পারি। তো এটা ইম্পর্টেন্ট যে এটার মধ্যে, নামের মধ্যে আমরা কি কি লেটার বা কি কি জিনিস অ্যালাউড। সো সিম্বল হিসাবে শুধু ড্যাশ আর লেটার আর ডিজিট, যে কোনো লেটার ডিজিট আপনি দিতে পারেন। এবং 64 সর্বোচ্চ লেন্থ হবে 64। ঠিক আছে, সেগুলো জাস্ট একটা জেনারেল গাইডলাইন, এগুলো একটু মনে রাখতে হবে। আপনি যে কোনো নাম দেওয়ার জন্য আমাদেরকে এটা আমরা যে মোড গুলো পড়েছিলাম, প্রথমে ছিল ইউজার এক্সিকিউশন মোড, তারপরে সেখান থেকে এনাবল দিয়ে আমরা যেতাম কোথায়, প্রিভিলেজড এক্সিকিউশন মোডে, তাই তো। তারপর সেখান থেকে কনফিগার টার্মিনাল, এই যে এইভাবে কনফিগার টার্মিনাল বা সংক্ষেপে কনফিগ টি লিখে আমরা কোথায় যাই, গ্লোবাল কনফিগারেশন মোডে, তাই তো। সো এই গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে আপনাকে লিখতে হবে হোস্ট নেম স্পেস, তারপর আপনি যে নামটা দিতে চান সেই নামটা। ঠিক আছে, এখানে SW হাইফেন ফ্লোর -1, এই SW দিয়ে সুইচ বোঝাচ্ছে, অর্থাৎ ফ্লোর 1 এর সুইচ, এটা একটা সংক্ষেপে এখানে বোঝানোর চেষ্টা করা হলো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে নামটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, টু রিটার্ন দ্য সুইচ টু ডিফল্ট প্রম্পট। সো আপনি যদি চান যে এই যে নামটা আছে এই নামটা আপনি বাদ দিয়ে ডিফল্ট যে নাম ছিল সেই নামে চলে যাবেন, তাহলে আপনি নো হোস্ট নেম, অর্থাৎ সাধারণত কোনো একটা ভুল কমান্ড আপনি দিয়ে ফেললে ওইটা যদি বাদ দিতে চান তাহলে আগে আমরা একটা নো লাগিয়ে দিই, নো স্পেস দিই। আপনি একটা হোস্ট নেম দিয়ে ফেলেছেন, সেটাকে আপনি বাদ দিতে চান, সো নো স্পেস হোস্ট নেম দিলে ওই হোস্ট নেমটা বাদ হয়ে যাবে, ডিফল্ট নেমে চলে যাবে। ঠিক আছে, সো এটা একটা মোটামুটি, আপনি যে কোনো একটা ভুল করে ফেলেছেন, আগে একটা নো দিয়ে স্পেস দিয়ে ওই কমান্ডটা আবার দেওয়াটা, এটা একটা কমন ইনটিউশন থেকে আমরা এই জিনিসটা দিয়ে থাকি। ওকে, সাধারণত নো দিয়ে কাজ হয়। ওকে, তারপরে আসেন পাসওয়ার্ড গাইডলাইন্স। সো সিকিউরিটি একটা বড় ইস্যু, এটা তো আপনারা জানেন। এই জন্য পাসওয়ার্ড আমরা ডিভাইসে বিভিন্ন স্টেপে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, কোথায় কোথায় পাসওয়ার্ড দিতে পারি, এবং এই যে এক একটা এক্সিকিউশন মোড, এই এক্সিকিউশন মোডেও আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এই পাসওয়ার্ড যে সেট করা, এটার জন্য আপনি জানেন যে অনেক পাসওয়ার্ডই এরকম আছে যেগুলো আসলে গেস করে, ব্রুট ফোর্স অ্যাটাক বলে আর কি এটাকে। অনেক সময় বিভিন্ন ইনটিউশন ইউজ করে, বিভিন্ন হিউরিস্টিক ইউজ করে আপনি কি পাসওয়ার্ড দিতে পারেন। কমনলি ধরেন আপনার নিকনেম, আপনার ওয়াইফের নেম হতে পারে, অথবা আপনার বাচ্চা কাচ্চাদের নাম হতে পারে। এগুলি মানুষ কমন অনেক জিনিসই আছে যেগুলি পাসওয়ার্ড হিসাবে ইউজ করে, বা 1 2 3 4 5 6 বা পাসওয়ার্ড কথাটা। তো এই যে মানে
যেই কমন ধরনের যে পাসওয়ার্ড গুলো আছে এইগুলো যাতে মানুষ অ্যাভয়েড করে, যাতে ইজিলি গেজেবল না হয়, এই জন্য একটা কমন গাইডলাইন থাকা উচিত। তো সেই রকম একটা গাইডলাইন ওরা আসলে এখানে দিচ্ছে, সেটা আমরা একটু দেখি। The use of weak or easily guessed password are a security concern. So password, আপনি যদি একটা উইক পাসওয়ার্ড বা ইজিলি যে পাসওয়ার্ডটা বের করা পসিবল, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে পাসওয়ার্ড না দেওয়ার মতোই মোটামুটি কাজ করবে। কারণ হচ্ছে ওইটা ইজিলি যে যে আসলে হ্যাকার বা যে আসলে আপনার এই পাসওয়ার্ড গেস করার চেষ্টা করবে, সে তো আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের নাম কি, আপনার বিভিন্ন এই সমস্ত জিনিস জেনে তারপরে দেখা যাবে যে আপনার এই পাসওয়ার্ডটা ব্রেক করার চেষ্টা করবে। সো তখন আসলে ইজিলি গেসড পাসওয়ার্ড দিলে আপনি সমস্যায় পড়বেন। Okay, so all networking devices should limit administrative access by securing privileged execution, user execution, and remote telnet access with password. অর্থাৎ এখানে ওই প্রিভিলেজ এক্সিকিউশন কথা, এক্সিকিউশন মোডের কথা এবং ইউজার এক্সিকিউশন মোড, এবং কেউ যদি রিমোটলি টেলনেট দিয়ে, যদিও আনসিকিউর এটা, তারপরও একটা পাসওয়ার্ড কনফিগার করা যায়। সো এই পাসওয়ার্ড এগুলো অন্তত মিনিমাম লেভেলের একটা পাসওয়ার্ড দিয়ে কনফিগারেশন করে রাখা উচিত। In addition, all passwords should be encrypted and legal notifications provided. আচ্ছা, এখানে দুইটা জিনিস বলেছে, all passwords should be encrypted so that যে আপনার পাসওয়ার্ডটা যদি এটার কনফিগারেশন ফাইল, প্রতিটা রাউটার বা প্রতিটা ডিভাইসেরই একটা কনফিগারেশন ফাইল থাকে। অর্থাৎ যেই ফাইলটা মানে আপনি যে সমস্ত এই যে কি বলে কমান্ড গুলো দিবেন, এটা তো তাকেও কোথাও না কোথাও সেভ করে রাখতে হবে। সো যেই জায়গায় আসলে সে সেভ করে রাখে সেই ফাইলটাকে আমরা বলতেছি কনফিগারেশন ফাইল। আমরা এই কনফিগারেশন ফাইল কেমন থাকে দেখবো। সো যদি কনফিগারেশন ফাইলের মধ্যে আপনি পাসওয়ার্ডটা একেবারে বেয়ার টেক্সটে রাখেন, অর্থাৎ যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা পুরোপুরি ওইভাবেই রেখে দেন, তাহলে কিন্তু কোনোভাবে যদি হ্যাকার আপনার ওই কনফিগারেশন ফাইলের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু সে ওখান থেকে আপনার পাসওয়ার্ডটা পেয়ে গেল। ঠিক আছে, ইভেন আপনার ইজিলি গেস করে অন্য কোনো পাসওয়ার্ডও তার দেওয়ার প্রয়োজন নাই, ওই কনফিগারেশন ফাইল থেকে পাসওয়ার্ডটা পেয়ে গেল। এই জন্য বলা হয়েছে যে সব পাসওয়ার্ড এনক্রিপ্টেড করে রাখতে। এনক্রিপ্টেড বলতে একটা কি এর এগেইনস্টে, ধরেন এটাকে কোনো একটা কি বলে এনক্রিপশন বা কোনো একটা চেঞ্জ, একটা কি থাকলো, এই কি এর এগেইনস্টে একটা চেঞ্জ করে রাখলো আর কি, একটা তালাবদ্ধ করে রাখার মতো আর কি। সো দ্যাট ওইটা দেখে কেউ সাথে সাথে গেজ না করতে পারে যে ওকে পাসওয়ার্ডটা এটা হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লিগেল নোটিফিকেশনের কথা বলেছে। এখানে আমরা একটু সময় ব্যয় করতেছি, কারণ হচ্ছে এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, যে কনসেপ্ট গুলো আমাদের থাকা লাগবে। লিগেল নোটিফিকেশনস বলতে একটা ব্যানার আমরা সেট করে থাকি সাধারণত। আপনি যদি কোনো ইউজারকে, কোনো হ্যাকারকে আগে থেকে ওয়ার্নিং না দেন, ওয়ার্নিং না দেন বলতে কোন একটা কাজ সে করতে যাচ্ছে, ধরেন এই পাসওয়ার্ডটা সে কি বলে আনইথিক্যালি এটাকে সে কোনো ট্রাই করে আপনার এটাকে বাইপাস করে, সিস্টেমটাকে বাইপাস করতে যাচ্ছে, এবং আপনি কোনো লিগেল নোটিফিকেশন তাকে দিলেন না যে না তোমার এই কাজটা করাটা ভুল, এই কাজটা করলে তোমার শাস্তি হতে পারে, এই ধরনের কোনো লিগেল নোটিফিকেশন আপনি তাকে দিলেন না, কোনো ব্যানার প্রোভাইড করলেন না, তাহলে কি হবে, সে কিন্তু মানে লিগেল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আপনি তাকে আসলে আটকাতে পারবেন না, এবং সে এটা তার জন্য আসলে কোনো অপরাধ না যদি আপনি তাকে লিগেল নোটিফিকেশন না দেন। তো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ন্যূনতম লেভেলের একটা ব্যানার সেট করে রাখি, যে পাসওয়ার্ড দেওয়ার আগে এই ব্যানারটা তাকে দেখাবে যে না তুমি এটা কিন্তু যে হ্যাক করতে যাচ্ছ এটা আইনত দণ্ডনীয়, বা এখানকার অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড। তুমি যদি আসলেই কি বলে যে যে এই অ্যাকাউন্টের অ্যাকচুয়াল হোল্ডার তুমি যদি সে হয়ে থাকো, তাহলে ট্রাই উইথ ইউর প্রোভাইডেড পাসওয়ার্ড, আদারওয়াইজ ডোন্ট ট্রাই অর ডোন্ট গেজ পাসওয়ার্ড। ওকে, তো এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লিগেল নোটিফিকেশন। এই বাইরের আমাদের দেশে তো আসলে এগুলার ওইরকম ভাবে ল নাই, তো বাইরের দেশে এগুলার এই ধরনের ল থাকে। সো ওখানে দেখা মানে কারো বিরুদ্ধে অ্যাকশন নিতে হলে এটা আগে দেখতে হয় যে ওকে
তাকে আসলে লিগ্যাল নোটিফিকেশন বা এই ধরনের কোনো কিছু প্রোভাইড করা হয়েছিল কিনা। যদি না হয়ে থাকে তাহলে আসলে সে বাউন্ড না যে বা তাকে আসলে আইনগত জায়গা থেকে ধরার খুব একটা ওয়ে থাকে না। ঠিক আছে, তো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যখনই আপনারা কোনো এই ধরনের কনফিগারেশন করতে যাবেন তখন এই ব্যানার সেট করাটা, যে যাতে একটা সে ওয়ার্নিং মেসেজ পায়। ওকে, তারপরে আসেন এখানে কিছু পাসওয়ার্ড, কিছু গাইডলাইন দিয়েছে। ইউজ পাসওয়ার্ড দ্যাট আর মোর দেন 8 ক্যারেক্টার্স ইন লেন্থ। আচ্ছা, 8 ক্যারেক্টার কেন বললো সেটা আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এটার কারণটা একটু আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। একটু আগে একটা কথা আমি বলেছিলাম, ব্রুট ফোর্স অ্যাটাক নামক একটা অ্যাটাকের কথা বলেছিলাম। ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে কি, যত ধরনের কম্বিনেশন হতে পারে এগুলা প্রত্যেকটা দিয়ে এক একবার ট্রাই করে। ধরেন যে আপনি 8 লেন্থ যদি হয় তাহলে কয়টা, 8টা ঘর। ঠিক আছে, 8 লেন্থ হলে 8টা ঘর। এই 8টা ঘরের মধ্যে প্রতিটা ঘরে কয়টা ক্যারেক্টার হতে পারে? প্রতিটা ঘরে হতে পারে হচ্ছে আপনার লেটার, আমরা যদি হিসাব করি তাহলে লেটার হচ্ছে ছোট হাতের বড় হাতের মিলে 52টা, 10টা ডিজিট। ঠিক আছে, 62টা। আর ধরেন 10টা আপনি যদি ধরেন 10-এর কিছু বেশি ধরেন, টোটাল 75টা, মানে সিম্বল টিম্বল এগুলো মিলিয়ে প্রতিটা ইয়েতে 75টা ক্যারেক্টার হতে পারে। 75টা কম্বিনেশন, অর্থাৎ এ বি সি ডি এফ জি এইচ, যে কোনো একটা ঘরে আপনি 75টা সিম্বল, 75টা সিম্বলের কোনো একটা বসাতে পারেন। তাহলে 2টা ঘরে বসাতে পারবেন 75 ইন্টু 75, 3টা ঘরে বসাতে পারবেন 75 ইন্টু 75 ইন্টু মানে 75 কিউব। সো এর 8টা যদি বলি তাহলে 75 টু দি পাওয়ার 8। ঠিক আছে, 75 টু দি পাওয়ার 8 বা 75 টু দি পাওয়ার 8, এইটা এই নাম্বারটা কতটুকু সেটা যদি আমরা একটু ক্যালকুলেটরে দেখার চেষ্টা করি। 75 সরি 75 টু দি পাওয়ার 10 to the power 15 আছে। ওকে, তাহলে এটাকে আমরা একটা লগ করলে বুঝে যাব, অর্থাৎ 15, তাই তো, 10 টু দি পাওয়ার 15 এর মতো। তো সুপার কম্পিউটার দিয়েও এটার আসলে সবগুলো কম্বিনেশন জেনারেট করাটা একটু টাফ। 10 টু দি পাওয়ার 15টা কম্বিনেশন জেনারেট করা কিন্তু খুব সহজ কাজ না। তো তারপরেও মানে কি বলে 75 না হয়ে এখানে যদি আমি ধরেন শুধুমাত্র ক্যারেক্টারের মধ্যে রেস্ট্রিক্ট করে দেই, তাইলে সেই সংখ্যাটা কত চলে আসে, 52, তাই তো, 62 ধরেন ক্যারেক্টার ডিজিট। ওকে, তো এটা যদি আমরা 8 করি তাহলে কত আসতেছে, 10 টু দি পাওয়ার 14 আসে। হ্যাঁ, তো 10 টু দি পাওয়ার 14 লেভেলের। তা এইগুলা যদি আপনি আরো কমান, ধরেন যে শুধু যেখানে পিন নাম্বার অ্যালাউড, সো সেই রকম জায়গা হলে কত, পিন নাম্বারের ক্ষেত্রে দেখেন 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 8, তখন কিন্তু এটা আরো কমে আসে। তো এখন আপনি এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাটাক, ধরেন তারা শুধু ডিজিট দিয়ে অ্যাটাক করে অথবা শুধু ক্যারেক্টার দিয়ে অ্যাটাক করে বা শুধু সিম্বল দিয়ে অ্যাটাক করে। তো আপনি যত এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি আপনার ইয়ের মধ্যে আনবেন, তত বেশি সম্ভাবনা যে তারা ইজিলি এটা গেস করতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য আসলে মানে একটা সিকিউরিটি হচ্ছে আপনার লেন্থটা বড় দিলে ওইটা ওই ইজিলি গেজ বলতে ওইটা ব্রুট ফোর্স অ্যাটাক করে ভাঙাটা খুব সহজ হয় না। আর তো এই জন্য 8 লেন্থ একটা সেফ কি ধরা হয়। ওকে, ইউজ এ কম্বিনেশন অফ আপার কেস, লোয়ার কেস, লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক সিকোয়েন্স, এই সব জিনিসগুলো ইউজ করতে বলেছে। কারণ ওই যে বললাম যে 8 ডিজিট, কিন্তু 8টার মধ্যে যদি আপনি প্রতিটার মধ্যে যত কম্বিনেশন বাড়াবেন তত কিন্তু এটা বেড়ে যাচ্ছে। কারণ শুধু ডিজিট রাখলেন তাহলে ওই যে দেখালাম 10 টু দি পাওয়ার 8টা, আর ওখানে যদি আপনি লেটার এগুলো অ্যাড করে দেন তাহলে 10 টু দি পাওয়ার 14 চলে যাচ্ছে, জাস্ট লেটার অ্যাড করলে।
তারপরে স্পেশাল ক্যারেক্টার এগুলো অ্যাড করলে 10^15 বা আরো বড় ইয়েতে চলে যাচ্ছে, যেগুলো আসলে খুব সহজে মানে সুপার কম্পিউটার দিয়েও অত সহজে বের করাটা পসিবল না। ওকে, অ্যাভয়েড ইউজিং সেম পাসওয়ার্ড ফর অল ডিভাইস, এটা তো বুঝতেই পারতেছেন, কারণ হচ্ছে কোনোভাবে যদি একটা ডিভাইস লিকড হয়ে যায়, একটা ডিভাইসের পাসওয়ার্ড গুলো লিক হয়ে যায়, তাহলে আপনার সবগুলোতেই পাসওয়ার্ড লিক হয়ে যাবে। ঠিক আছে, সবগুলোর পাসওয়ার্ড লিক হয়ে যাবে, এই জন্য সেম পাসওয়ার্ড ইউজ করা যাবে না। ডু নট ইউজ কমন ওয়ার্ড বিকজ দে আর ইজিলি গেসড, কমন ওয়ার্ড ইউজ করবেন না, কমন ইউজ করলে খুব সহজেই গেস করা যায়। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস বলে দেওয়া হয়েছে যে আমাদের ল্যাব কোর্সে আমরা সাধারণত যে পাসওয়ার্ড গুলো ইউজ করব সেগুলো আইদার সিসকো হবে অথবা ক্লাস হবে অথবা এই ধরনের, অর্থাৎ বেশিরভাগ পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি দেখবেন আইদার সিসকো অথবা ক্লাস। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে আপনি যখন কাজ করবেন রিয়েল ফিল্ডে কখনো এই ধরনের সিসকো ক্লাস এই টাইপের সহজ জিনিস দিবে না। এটা আসলে আমরা যেহেতু শিখতেছি এই জন্য এখানে সহজ পাসওয়ার্ড, কারণ আপনার অনেকবারই এরকম হবে যে আপনি বিভিন্ন মুডে সুইচ করবেন, আপনার বিভিন্ন কনফিগারেশন করতে হবে, তো তখন আসলে ওই সিম্বল সহ বা এগুলি পাসওয়ার্ড দেওয়াটা একটু ঝামেলাপূর্ণ। এই জন্য এরা একটু সহজ পাসওয়ার্ড রেখেছে। ওকে, পাসওয়ার্ড সম্পর্কে বিভিন্ন কথাবার্তা আমরা জানলাম, এবার আসেন কিভাবে একটা পাসওয়ার্ড কনফিগার করতে হয় সেটা আমরা একটু দেখি। তো এক্সিকিউশন মোডে অর্থাৎ ইউজার এক্সিকিউশন মোডে যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই, অর্থাৎ প্রথম যে আপনার যেখানে ঢুকতেই প্রথমেই আপনি একটা পাসওয়ার্ড দিতে চান, অর্থাৎ আপনার রাউটারের কনফিগারেশন ওই মনিটর পর্যন্ত কেউ করতে পারবে না, যদি ওই মনিটর করতে হয় তখনই আপনি পাসওয়ার্ড দিতে চান আর কি, অর্থাৎ ইউজার এক্সিকিউশন মোডে আসার জন্য। তো ওইখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য আইদার কোন একটা কনসোল দিয়ে এসে কানেক্টেড হবে মানে কনফিগারেশন করার জন্য, অথবা ভিটিআই লাইন, অথবা আপনার ভিটিআই লাইন বলতে ওই যে টেলনেট অথবা ইয়ে দিয়ে এসএসএইচ দিয়ে সে কানেক্টেড হবে। তো ওই যে কনসোল, প্রতিটা কনসোলের মধ্যে বা প্রতিটা লাইনের গোড়ায় যদি আপনি পাসওয়ার্ডটা বা সিকিউরিটিটা দিয়ে রাখতে পারেন, অর্থাৎ আপনার একটা বাড়ি আছে, এটার বাড়ির প্রতিটা দরজাতে যদি আপনি এইভাবে সিকিউরিটি এনশিওর করতে পারেন, তাহলে কিন্তু এই বাড়িটা আপনার সিকিউরড হয়ে গেল। তো আমরা এরকম যত ধরনের লাইন পাবো ওই প্রত্যেকটা লাইনে যেদিক দিয়ে আসলে ঢুকতে পারে ইউজার মানে কনফিগার করতে পারে সেই সমস্ত লাইনে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো লাইন কনসোল সাধারণত একটাই থাকে 0, সো লাইন কনসোলে আমরা কিভাবে পাসওয়ার্ড দেয় সেটা আমরা দেখব। তো পাসওয়ার্ডটা দিতে হবে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে, সো কনফিগার টার্মিনাল লাইন কনসোল 0 লাইন স্পেস কনসোল স্পেস 0, এটা দিলে এই কি বলে এটা সাব ইন্টারফেস, অর্থাৎ লাইনটা কনফিগারেশন করার মোডে চলে গেল। এখন আপনি পাসওয়ার্ড স্পেস সিসকো লিখলেন, তাইলে পাসওয়ার্ডের আপনার পাসওয়ার্ডটা সেট হলো, কিন্তু পাসওয়ার্ডটা এখনো অ্যাপ্লাই হয় নাই। অর্থাৎ আপনি যদি এতটুকু লিখে বের হয়ে যান, অর্থাৎ পাসওয়ার্ড সিসকো এতটুকু লেখার পর বাকি যে লগইন ইন্ড এগুলো লেখা আছে এগুলো না লিখে আপনি যদি লগইন না লিখে ইন্ড করে দেন, তাহলে কি হবে, ও পাসওয়ার্ডের এইটা আপনি পাসওয়ার্ড দিতে চান এটাও জানলো, এটা তার ফাইলে স্টোর করে রাখলো, কিন্তু এটা কিন্তু কোনো জায়গায় সে অ্যাপ্লাই করলো না। তো এই যে লগইন লিখতেছে, এই লগইন লেখার মানে হচ্ছে যে এই পাসওয়ার্ডটা তুমি ওই লগইন করার সময় যখন লাইন কনসোলে কেউ লগইন করতে নিবে তখনই তুমি এই পাসওয়ার্ডটা তার কাছে চাবে বা তখন এটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সো এই জায়গায় এই জিনিসটা আমরা প্রায় ভুলে যাই। সো লাইন কনসোল দিলে প্রবলেম নাই নাকি? হ্যাঁ, এখানে স্পেস দিলে প্রবলেম নাই। কোথায় এটা, এই পাসওয়ার্ডের পরে নাকি? জি জি জি। আচ্ছা, এটা আমরা দেখবো, স্পেস দিলে সম্ভবত সমস্যা নাই। ঠিক আছে, কারণ স্পেসে তো মানে পাসওয়ার্ডের পরে এই যে সিসকো লিখতেছি এইটাই হচ্ছে আমি পাসওয়ার্ড হিসাবে দিচ্ছি, তাই না? এবং পাসওয়ার্ডে আমরা জানি কি কি ক্যারেক্টার থাকতে পারবে না। ওকে, তারপরে লগইন, তারপরে ইন্ড করে সে বের হয়ে আসলো। আচ্ছা, সো এই যে লগইনটা এটা ইম্পর্টেন্ট, এটা লাইন কনসোলের ক্ষেত্রে, লাইন ভিটিআই লাইনের ক্ষেত্রেও সেম। ওকে, নেক্সট স্পেসিফাই দ্য ইউজার এক্সিকিউশন মোড পাসওয়ার্ড ইউজিং ওকে, সো এটা তো দেখলাম। ফাইনালি এনাবল ইউজার এক্সিকিউশন অ্যাক্সেস ইউজিং লগইন কমান্ড। ওকে, সিকিউরিং প্রিভিলেজ এক্সিকিউশন মোড, আপনি এটা দিলেন ইউজার এক্সিকিউশন মোডে ঢোকার জন্যই পাসওয়ার্ড, আর
এরপরে আপনি চাচ্ছেন যে না হয়তো মনিটর অনেকেই করতে পারবে, কিন্তু এটার কনফিগারেশন ইউজার প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যেতে হলে সেখানে আপনি পাসওয়ার্ড দিতে চান। তো সেটার জন্য আপনাকে লিখতে হবে এনাবল সিক্রেট বা এনাবল পাসওয়ার্ডও সম্ভবত করা যায়, এটা দেখে নিতে হবে। আচ্ছা, সিক্রেট, এই যে সিক্রেট কথাটা লিখলো আর এই যে পাসওয়ার্ড কথাটা লিখলো, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পাসওয়ার্ড কথাটা যখন লিখবে তখন এই যে সিসকো কথাটা লিখেছে এটা কনফিগারেশন ফাইলে হুবহু এরকম সিসকো এভাবেই লেখা থাকবে। আর যদি সিক্রেট লিখে তাহলে এই যে ক্লাস লিখলো, এই ক্লাসটা হচ্ছে কি হবে, এনক্রিপশন, একটা এনক্রিপ্টেড ভাবে, অর্থাৎ ইয়েতে কি বলে এটাকে, আমাদের কনফিগারেশন ফাইলে সিক্রেট কথাটা লেখা থাকবে না, সরি এই পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এইভাবে লেখা থাকবে না, এটা কোন একটা এনক্রিপশন করে লেখা থাকবে। ওকে, সো প্রিভিলেজ এক্সিকিউশন মোডে পাসওয়ার্ড দিতে হলে এনাবল সিক্রেট, তারপরে স্পেস দিয়ে আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান সেটা। এখানে যেটা করলো সেটা হলো ইউজার এক্সিকিউশন মোডের পাসওয়ার্ড দিল সিসকো এবং গ্লোবাল এক্সিকিউশন প্রিভিলেজ এক্সিকিউশন মোডের পাসওয়ার্ড দিল ক্লাস। ওকে, তারপরে আমরা দেখি পরে কি আছে। এই যে ভিটিওআই লাইনের কথা বলেছিলাম, সেখানেও পাসওয়ার্ডটা দিচ্ছে ঠিক কনসোল লাইনের মতো, জাস্ট এখানে ভিটিওআই লাইন যেহেতু বেশি হয় তো সবগুলো একসাথে কনফিগার করার জন্য লাইন ভিটিওআই 0 থেকে 15, 07ও আমরা দিই, যেখানে আপনার 7টা ভিটিওআই লাইন আছে সেখানে 07 লেখা হয়। ঠিক আছে, পাসওয়ার্ড, তারপরে তো এই বাকি অংশ আপনি একেবারে হুবহু দেখেন ওই লাইন কনসোলে যেভাবে কাজ করেছে ভিটিওআই লাইনেও সেম ভাবেই কাজ করে। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে একটু লিখে দিয়েছে, ভিটিওআই লাইনস enables remote access using telnet or SSH to the device. Many Cisco switch supported up to 16 VTY lines that are numbered 0 to 15. Okay, encrypt password. আচ্ছা, একটা সার্ভিস আছে যে সার্ভিসটা আপনি ওই পাসওয়ার্ড লিখে লেখেন আর সিক্রেট লিখে লেখেন, সব ধরনের পাসওয়ার্ডকেই সে এনক্রিপ্টেড করে রাখবে। তো সেই সার্ভিসটা যদি আপনি এনাবল করে দেন তাহলে সে সব প্লেন টেক্সট পাসওয়ার্ড গুলো এনক্রিপ্ট করে কনফিগারেশন ফাইলে রাখবে। সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, লিখতে হবে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। সো গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এটা লেখার ফলে আপনার এই সার্ভিসটা চালু হয়ে যাবে। ওকে, আর আমরা কনফিগারেশন ফাইলটা কিভাবে দেখতে পারবো সেটা এখানে দেওয়া আছে, শো স্পেস রানিং কনফিগ, অর্থাৎ রানিং কনফিগারেশনটা আপনি যদি দেখতে চান আর রানিং কনফিগারেশন ফাইলটা, তাইলে শো রানিং কনফিগ এটা দিতে হবে হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড থেকে। তো সরি, এটা দিচ্ছে হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে, তাই তো? সো প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যে সে শো রানিং কনফিগ যখন দিচ্ছে, এই যে এটা হচ্ছে তার কনফিগারেশন ফাইলটা, আপনি দেখতে পাচ্ছেন এই যে লাইন কনসোল 0, এটার পাসওয়ার্ড একটা মানে যেই অংশটা দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে একটা এনক্রিপ্টেড জিনিস, এবং এখানেও এই ভিটিওআই লাইনের পাসওয়ার্ডটা এটাও দেখতেছেন এনক্রিপশন করা। অর্থাৎ আপনি পাসওয়ার্ড এনক্রিপশন চালু করে রাখছেন, তো তার কারণে এই পাসওয়ার্ড গুলো এই ধরনের হয়ে গেছে, নাইলে কিন্তু এই ধরনের হতো না। ওকে, আচ্ছা, তারপরে এই যে ব্যানার এমওটিডি বলি আমরা, ঠিক আছে, ব্যানার সেট করা, যেটার কথা বললাম যে লিগ্যাল একটা দিতে হয়, এই যেমন এখানে দেয়া আছে অথরাইজড অ্যাক্সেস অনলি, ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন। সো এই যে একটা সে ন্যূনতম লেভেলের একটা ব্যানার ডিসপ্লে করে দিল, সো সে এখন লিগ্যালি যদি কেউ আনঅথরাইজড হয়, সে যদি এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকে, তার বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন নেওয়া যাবে। A banner message is important to warn unauthorized personnel from attempting to access the device. To create a banner message of the day on a network device, use banner MOTD hash. তো এই যে এখানে হ্যাশ ইউজ করেছে, এখানে আমরা এইটা দেখেন কিভাবে হবে। এই প্রথমে লিখতে হবে ব্যানার, তারপরে স্পেস দিয়ে MOTD, তারপরে স্পেস দিয়ে আপনি হ্যাশ দিয়ে এর মাঝখানে যে কথাটা লিখবেন সেটা দেখাবে, আবার হ্যাশ দিয়ে শেষ হবে। এখানে যদি হ্যাশ দিয়ে শুরু করেন, হ্যাশ দিয়ে শেষ করতে হবে। এখানে যদি অন্য কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করেন,
অনেক ক্যারেক্টারই সাপোর্ট করে, হ্যাশ ইজের দিতে হবে এরকম না। আরো এটাকে বলা হয় ডেলিমিটিং ক্যারেক্টার, অর্থাৎ যেটা দিয়ে সে বুঝবে যে এটা শুরু বা শেষ, এই 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 ধরনের এটাকে বলা হয় ডেলিমিটিং ক্যারেক্টার। আমরা অন্য ডেলিমিটিং ক্যারেক্টার দিয়েও টেস্ট করে দেখব। ওকে, সো এটা দিয়ে হলো ব্যানার সেট করে, ব্যানার এমওটিডি। আচ্ছা, সো আমরা এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা একটু দেখে আসি আমাদের ইয়ে থেকে। আচ্ছা, এটা একটু লোড হতে থাকুক, এরপরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমরা কিভাবে ফাইলটা সেভ করব, অর্থাৎ কনফিগারেশন ফাইলের ব্যাপারে একটু বলি। ওই যে শো রানিং কনফিগ দিয়ে আমরা যে কনফিগারেশন ফাইলটা দেখলাম, এইটা কিন্তু আমরা বিভিন্ন যে এই পাসওয়ার্ড সেট আপ করলাম না, কেউ যদি এই রানিং কনফিগের মধ্যে জিনিসটা আছে, এই অবস্থায় পিসিটা মানে ওই সুইচটা বলেন বা যে ডিভাইসটাতে এই কনফিগারেশন গুলো করতেছে এটা বন্ধ করে দেয়, আবার এরপরে চালু করে, তাহলে কিন্তু আমার এই কনফিগারেশনটা থাকবে না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে, স্টার্টআপ কনফিগ নামক আরেকটা ফাইল আছে, রানিং কনফিগ একটা ফাইল, স্টার্টআপ কনফিগ নামক আরেকটা ফাইল আছে। তো আমাদেরকে যেটা স্টার্টআপ কনফিগ, ওইটা কখন রান করে, যখন একটা ডিভাইসকে আপনি প্রথম রান করলেন, অর্থাৎ অফ ছিল সেটাকে অন করলেন, তখন সে সর্বপ্রথম ওই স্টার্টআপ কনফিগ ফাইলটা রান করে। সো আপনি যদি এইটা সেভ করে রাখতে চান, তাহলে আপনাকে এই রানিং কনফিগারেশন ফাইলটা কপি করে স্টার্টআপ কনফিগারেশন ফাইলে রেখে দিতে হবে। সো যদি ওইটা আপনি করে ফেলেন, তাইলে আসলে এই রানিং কনফিগারেশন, এটা পিসি এখন কেউ বন্ধ করে দিলেও আপনার ওই যে রানিং কনফিগারেশন তো স্টার্টআপ কনফিগারেশন আপনি কপি করে দিয়েছেন, সো ওই কপিটা থেকে কিন্তু সে এই জিনিসগুলো রান করবে, বা এই জিনিসগুলো আপনাকে বারবার লিখতে হবে না তখন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কমান্ড লাইন গুলো যদি প্র্যাকটিস করতে চাই কিভাবে করতে হবে স্যার? এই যে কমান্ড লাইন গুলো স্যার, এগুলো স্যার কিভাবে প্র্যাকটিস করতে পারবো স্যার? আচ্ছা, এই কমান্ড গুলো প্র্যাকটিস করার জন্য আপনার ইয়েতে অবশ্যই কিছু সিনট্যাক্স দেওয়া আছে, জি স্যার। মানে সিনট্যাক্স প্র্যাকটিসের জায়গা আছে। তারপরে আপনার এই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি, আমরা কিছুক্ষণের মধ্যে এই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি পাবো। সেই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি গুলোতে আমরা প্র্যাকটিস করব আর কি। জি স্যার। ঠিক আছে, সো আমরা ছিলাম বেসিক কনফিগারেশন। এখানে একটা, এই যে দেখেন এখানে সিনট্যাক্স চেকার আছে, আপনি একেবারে হুবহু সিনট্যাক্স এখানে লিখতে হবে। এই যে এখানে কি করতে হবে আপনাকে বলে দিছে, অ্যাসাইন এ ডিভাইস নেম। সো আপনাকে এন্টার গ্লোবাল কনফিগারেশন মোড বলতেছে, সো আপনাকে লিখতে হবে কনফিগার টার্মিনাল। ঠিক আছে, সো সে বললো যে ওকে, এখন বলতেছে নেম দা সুইচ এত, এটা আপনাকে শিখাচ্ছে আর কি। তখন আপনাকে দিতে হবে হোস্ট নেম sw-floor-1। সে কিন্তু আমাকে দিল, তাই তো। এখন বলতে সিকিউর ইউজার এক্সিকিউশন মোড অ্যাক্সেস বাই এন্টারিং লাইন কনসোল। লাইন কনসোলে ঢুকে সিসকো পাসওয়ার্ড দিতে বলতেছে। তো সেগুলি আপনি এরকম রিসেট করে আবার প্রথম থেকে দিতে পারবেন। এই জিনিসগুলি সিনট্যাক্স আপনার প্র্যাকটিস করার পেজটা জন্য। আমাদের পেজটা কি এক? আপনি এই যে আমি যে কমান্ড গুলো দিলাম সেগুলো তো আপনি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি এগুলো, কিন্তু আমাদের গুলো তো আপনার ফিক্সড। হ্যাঁ, না এই যে আপনি এই এখান থেকে যখন আসবেন না, জি এটা কিন্তু আমার ইন্টারফেস না, এটা স্টুডেন্ট ইন্টারফেস। আমি কিন্তু আপনাকে দেখিয়েছি হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টরদের হচ্ছে এই পেজ, অর্থাৎ যেটা স্ট্যাটিক। কিন্তু আপনার এখানে এটা কিন্তু ইন্টারেক্টিভ, আপনি এটা করতে পারবেন। এই যে 2.4.7 এটাতে গিয়ে এই আরো যেসব জায়গায় এই সিনট্যাক্স চেকার দেখবেন সেসব জায়গায় কিন্তু আপনি ইন্টারেক্টিভ, আপনি যে কোনো কিছু একটা টিপে দেন, সে কিন্তু বলবে যে না না আপনার এটা হয় নাই। জি স্যার, পাওয়া গেছে। ওকে, আচ্ছা, সো আমরা এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা কি বলে একটু আমরা দেখি। আচ্ছা, ভিডিওর সাউন্ডটাও একটু শেয়ার করতে হবে।
যদিও সাউন্ড এখন আমি কিছু শুনতে পাইনি। When installing a device on a network, it's important to secure access to the device so only an administrator will be able to access it and make changes. To do this, we'll need to perform some initial configuration settings. I'll click on PC1, I'll click on the terminal emulation program, and now you can see that I have a console connection into the switch command line. I'll press enter. This takes me to the command line interface. As you can see, I'm logged into the switch in user exec mode. No password was required to access the command line. This is a security risk. সো বলতেছে যে মানে আমাদের এটা তো সিকিউর করা লাগবে। সো কোনো পাসওয়ার্ড ছাড়াই কিন্তু এখন ঢুকে গেলাম, এটা একটা সিকিউরিটি রিস্ক। সো আমরা পাসওয়ার্ড দেওয়া বা এই জিনিসগুলো তারা হয়তো একটু দেখাবে। If I type the enable command, you can see that I have now entered privilege exec mode, also without any type of authentication. This presents a great security risk since from privilege exec mode, I have access to configure the switch. The first thing you'll want to do is secure access to both the console connection and to privilege exec mode. First, I'll control access to the console connection. To do that, I'll get into global configuration. সো সে প্রথমে কনসোল কানেকশন, অর্থাৎ যে কেউ এই তার লাগিয়ে যাতে সাথে সাথে কোনো পাসওয়ার্ড ছাড়া ঢুকে না যেতে পারে সেই ব্যবস্থাটা সে প্রথমে করবে। সো প্রথমে গ্লোবাল কনফিগারেশন মোডে যে তারপর ওই লাইন কনসোলে ঢুকবে, তারপর ওখানে একটা পাসওয়ার্ড দিবে mode with the config t command, and then I'll type in line console 0 to enter line configuration mode. I can now put in a password for my console connection by typing the command password and a password of Cisco. For ease of this demonstration, I'm using simple passwords, but you'll want to use strong, complex passwords whenever possible. I'll type in the login command, which will require the password prior to entering user exec mode. Next, I'll secure access to privilege exec mode. To do this, I'll type exit to return to global configuration mode. Then I'll enter the command enable secret, followed by the password class. The secret parameter that I used assures me that the password class will be encrypted in the configuration file. Let's see if our passwords have been set correctly. I'll do a Control-C to get to privilege exec mode, and then I'll exit the switch. Now when I press enter, I should be prompted for a password before establishing a console connection, and it does. This password should be Cisco. As I type in the password for security purposes, you won't be able to see any characters. If I type it incorrectly, it should take me into user exec mode, and it does. And from here, I'll type enable, and you can see that now I'm prompted for another password. This time I'll type in class and press enter, and you can see now that I'm in privilege exec mode. Only those with a knowledge of the correct passwords will be able to configure this device. Let's take a look at our running configuration file up to this point. I'll do that by typing in the command show running config. You can see at the top of the running configuration file that the enable secret password has been hashed within the file. To see the rest of the configuration, I'll press the space bar on my keyboard and I'll go down towards the bottom where you can see the configuration. এই যে এখানে দেখেন লাইন কনসোলের পাসওয়ার্ডটা একেবারে বেয়ার টেক্সটে দেওয়া। সো কনফিগারেশন ফাইল যে কেউ অ্যাক্সেস করতে পারলে এই পাসওয়ার্ডটা কিন্তু সে ডাইরেক্টলি দেখতেছে। যেখানে ওই সিক্রেট যখন দিল তখন কিন্তু পাসওয়ার্ডটা বেয়ার টেক্সটে দেওয়া না, একটা এনক্রিপশন করা আছে। আচ্ছা সরি, আমার মনে হয় লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই বেয়ার পাসওয়ার্ড, যে এখানে এই বেয়ার পাসওয়ার্ড লাইনের পাসওয়ার্ডটা কিন্তু বেয়ার পাসওয়ার্ড একেবারে ডাইরেক্টলি লেখা আছে। যে কেউ যদি ফাইলটা অ্যাক্সেস করতে পারে তাহলে আপনার পাসওয়ার্ডটা জেনে যাবে। তো এখানে দেখেন একটু এই যে ভিটিওআই লাইন যে 0 থেকে 4 এবং 5 থেকে 15 এই কোনটার এইগুলোর মধ্যে লগইন দেওয়া আছে কিন্তু কোনো পাসওয়ার্ড সেট করা নাই। ঠিক আছে, সো ইউজার ডাইরেক্টলি এখান থেকে টেলনেট বা এসএসএইচ দিয়ে অ্যাক্সেস করে ফেলতে পারবে। সো এই লাইনগুলো হচ্ছে ভার্চুয়াল, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ সাউন্ড বন্ধ হয়ে গেছে। ও সাউন্ড বন্ধ হয়ে গেছে, থ্যাংক ইউ। সো মানে সিসকো মোট 16টা সাধারণত সাপোর্ট করে। অনেক জায়গাতে পুরান ডিভাইসে দেখবেন 0 থেকে 8 0 থেকে 7 অর্থাৎ 8টার বেশি করে না, কিন্তু রিসেন্ট মানে পুরান বলতে আসলে বেশ পুরান। তো রিসেন্ট ডিভাইস গুলা 8টা সাপোর্ট করে। এগুলো হচ্ছে ভার্চুয়াল লাইন, এগুলার কিন্তু ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ একসাথে 15 জন আসলে এটার মধ্যে লগ ইন করে থাকতে, মানে 16 জন লগ ইন করে থাকতে পারবে, এর চেয়ে বেশি পারবে না। ঠিক আছে,
ওকে, আসেন দেখি a আমরা একটু space and 15 and press enter, and then I'll put in the command password তো Cisco পাসওয়ার্ড সেট and then করতেছে। log in. Let's take a look at these passwords in our running configuration file. I'll do a control C to get to privilege exec mode, and then রানিং I'll do a show কনফিগারেশন run, ফাইল, which is short for show running configuration. শো রান দিলে এখন দেখলেন যে সে একটু আগে কি দিল, শুধু শো রান দিল, কারণ রানিং কনফিগ এত বড়টা লেখার প্রয়োজন নাই, শো রান লিখলেই Spacebar all the way দেখা down to যাচ্ছে। the end, and you can see এই যে under the VTY configuration লাইনেও for the পাসওয়ার্ড। console line is the VTY line configuration. The iOS automatically breaks this down into two groups, the first 5 lines 0 through 4, followed by the next 10 lines 5 through 15. As with the console password, you can see that the VTY line passwords are also seen in plain text. We can add greater security to the switch if we can encrypt these passwords so that they are ওই এখন বলবে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশনটার কথা, ওইটা দিলে পরে এই ধরনের যত পাসওয়ার্ড আছে সব এনক্রিপ্টেড হয়ে যাবে, একটু পরে দেখবেন। secured in the configuration file. To do this, I'll go back to global configuration mode, then I'll enter the command service সার্ভিস পাসওয়ার্ড password এনক্রিপশন। encryption. This command will put a light level of encryption on all passwords on the switch. To verify that password encryption has been set, I'll exit global configuration mode and type show সে run যে to এত view the বারবার এই যে বাইরে বের হয়ে আসতেছে, এটা কিন্তু জাস্ট শেখানোর জন্য করতেছে, বাট আমাদের এরকম বাইরে বের হয়ে আসা লাগবে না। ওই শো কমান্ডটার আগে একটা ডু লাগিয়ে দিলে আমরা ওই গ্লোবাল কনফিগারেশন থেকেও অ্যাক্সেস করতে পারবো এটা। running মুডগুলো কি configuration বারবার file. চেঞ্জ করতে হয়? মুড চেঞ্জ করতেছে সে আপনাকে জানানোর জন্য যে কোন মুডের কোনটা, ঠিক আছে, কিন্তু মুড আপনি ওই গ্লোবাল কনফিগারেশন থেকেও কিন্তু এর নিচের কোনো মোড অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ প্রিভিলেজড এক্সিকিউশন মোড বা ইউজার এক্সিকিউশন মোড যে অ্যাক্সেস করতে পারবেন, এর আগে একটা ডু লাগাতে হবে। আমরা দেখাবো না কোনো না কোনো, আমাদের প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি তো 4টা আছে, বাকি সেগুলোর মধ্যে এগুলো থাকবে। If I Yeah. spacebar down to the end, you can now see that the console password as well as the এই VTY দেখেন line এগুলো password কিন্তু has been এনক্রিপ্টেড হয়ে গেছে, encrypted. কিন্তু দেখেন এগুলি একটা ব্যাপার আছে, এই দেখেন এনক্রিপশন হয়ে সবগুলা কিন্তু সেম, কারণ একই পাসওয়ার্ড তো, সো সেই সেমই হচ্ছে। সো কেউ যদি একটা জেনে থাকে তাহলে বাকিগুলা কিন্তু এমনিতেই আপনার পেয়ে যাচ্ছে। Another important initial configuration command is setting a banner message. This is a message that will be presented to users when they log in and serves as a legal warning for any would-be hackers. To do this, I'll go to global configuration mode, and then I'll type in the command banner MOTD. That stands for message of the day. The message that I type will need to be framed between 2 delimiters or characters. Just make sure that whatever character you choose is not used within the body of your message. For instance, I'll use a pound sign for my So একটা delimiters, ব্যানার সেট and then in করতেছে। between, I'll put in the message authorized access only. Violators will be prosecuted to the full extent of the law. And then I'll end it with another pound sign. And now the banner is set. Now let's Banner verify set it. করলাম। I'll do a control C এখন and then বাইরে type বের হয়ে যাবে, exit to leave the switch. এক্সিট করে And আবার then I'll আসলো। press এই enter. যে Notice that I'm presented with the banner warning I just typed in, as well as a request for a password just to get access to the console. I'll put in the password Cisco and press enter. এখানে আরেকটা জিনিস বলি, আপনারা যখন সেট করবেন বা ব্যানার যদি কোনো স্পেসিফিক কিছু বলে দেয়, তো তখন আপনাকে একেবারে স্পেসিফিক ওইটাই করতে হবে। ধরেন যে এখানে কিন্তু সে যে আগে একটা স্পেস, হ্যাশের পর একটা স্পেস দিয়েছে, এই যে দেখেন এখানে কিন্তু একটা স্পেসও আসছে। সো আপনি যেভাবে দিবেন জিনিসটা কিন্তু সেভাবেই আসবে। Enter, and now I'm in user exec mode, and then I'll type the command enable, and I'm asked for another password to reach privilege exec mode. I'll type in class, and now I have full access to the switch. তো আমরা দেখে ফেললাম। এরপরে নিশ্চয়ই আমাদেরকে সেভ কনফিগারেশন দেখানোর পরে আমাদেরকে কোনো প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি দিবে। সো আসেন এনক্রিপশন, পাসওয়ার্ড, ব্যানার, এগুলো তো আমরা দেখেছি, ভিডিওটা আমরা দেখলাম। এবার আমাদেরকে দেখাবে কিভাবে কনফিগারেশনটা সেভ করতে হয়। সো এই যে দেখেন এখানে 2টা ফাইল সিস্টেমের কথা বললো, যেখানে ডিভাইস কনফিগারেশন স্টোরড থাকে। স্টার্টআপ কনফিগ, দিস ইজ দ্য সেভড কনফিগারেশন ফাইল দ্যাট ইজ স্টোরড ইন এনভিরাম। এনভিরাম হচ্ছে যেটা পারসিস্ট করে, মানে হচ্ছে ডিভাইস বন্ধ হয়ে গেলে চলে যায় না। ভোলেটাইল, নন ভোলেটাইলের কথা বলেছিলাম, মনে আছে কিনা? তো এটা হচ্ছে নন ভোলেটাইল এনভিরাম যেটা, স্টার্টআপ কনফিগটা যেখানে থাকে। ইট কন্টেইনস all the commands that will be used by the device upon startup or reboot অথবা স্টার্টআপ এর সময় এই ফাইলটা রান হবে। flash does not lose its content when the device is powered off. device powered off হলো
এটা হারায় না, কিন্তু রানিং কনফিগ থাকে হচ্ছে র্যাম। ইট রিফ্লেক্টস দ্য কারেন্ট কনফিগারেশন। আপনি যে সমস্ত কনফিগারেশন করবেন এগুলো সেভ হবে রানিং কনফিগারেশন, কিন্তু কারেন্ট চলে গেলে বা পাওয়ার শাটডাউন হলে এটা চলে যাবে, এই রানিং কনফিগারেশন থাকবে না, কারণ এটা র্যামে ভোলাটাইল মেমোরি। হ্যাঁ, modifying a running configuration affects the operation of the Cisco device immediately. RAM is volatile memory, যেটা বললাম, it loses all of its content when the device is powered off or restart. To save changes made to the running configuration to the startup configuration file, use the copy running configuration space startup configuration. So copy running config space startup config এইভাবে লিখতে হয়, তাহলে রানিং কনফিগারেশনটা স্টার্টআপ কনফিগারেশনে কপি হয়ে গেল। দেখেন আবার উল্টা করেন না, উল্টা করলে কিন্তু স্টার্টআপটা রানিং এ কপি হয়ে যাবে, তখন কিন্তু আপনি যে রানিং কনফিগারেশন গুলো করছেন সেগুলো হারাবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ব্যাপার। এখানে আমরা সাধারণত যখন আসলে কাজ করব তখন আসলে এত বড় লিখতে হয় না, কপি রান এসটি, অর্থাৎ রানিং কনফিগের রান লিখলেই হয়, আর স্টার্টআপ কনফিগারের এসটি লিখলেই হয়ে যায়। সো এরপরে নিচে দেখিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন শো স্টার্টআপ কনফিগারেশন। স্টার্টআপ কনফিগারেশনের মধ্যে কি লেখা আছে সেই জিনিসটা দেখাচ্ছে, রানিং কনফিগারেশনে কি লেখা আছে সেটা দেখাচ্ছে। সো আমরা এগুলো দেখতে পারবো, সমস্যা নাই, কমান্ড গুলো দিয়ে দেখতে পারবো। ওকে, তারপরে আসেন দেখি কি বলে। Alter the running configurations. If changes made to the running configuration do not have the desired effect and the running configuration has not yet been saved, you can restore device to its previous configuration. To do this, you can remove the changes command individually, reload the device using. So আপনি এটা রিলোড করতে পারেন, মানে আপনি যদি রানিং কনফিগারেশনে এমন জিনিসগুলো করেছেন যেটা আসলে আপনি চাচ্ছেন না আসলে এই জিনিসটা হোক, ঠিক আছে, তাহলে আপনি ডাইরেক্ট কি করবেন, রিলোড দিয়ে দিলে সে একটা রিবুট করবে, একেবারে হার্ডওয়্যার পাওয়ার অফ করে দিয়ে আবার পাওয়ার অন করলে যেরকম হয় সেরকম করবে আর কি। রিলোড দ্য ডিভাইস ইউজিং রিলোড কমান্ড, দিস উইল কজ দ্য ডিভাইস টু ব্রিফলি গ্রো অফলাইন লিডিং টু দ্য নেটওয়ার্ক ডাউন। ওকে, if the undesired changes were saved to the startup config, it may be necessary to clear all the configuration using erase startup config command. After erasing, সো আপনি যদি স্টার্টআপ কনফিগেও কপিটা করে ফেলেন তখন আপনি কি করবেন, তখন আপনি স্টার্টআপ কনফিগারেশনটা ইরেজ করে দিলে এটা ডিলিট হয়ে যাবে স্টার্টআপ কনফিগটা, তখন সে একেবারে কোর স্টার্টআপ কনফিগ বেসিক স্টার্টআপ কনফিগটা প্রথমে ডিফল্ট যেরকম থাকে ফ্যাক্টরি রিসেট, এটা কোথাও না কোথাও আরো সুন্দরভাবে সেভ থাকে, সেটা তখন সে স্টার্টআপ কনফিগে কপি করে দিবে। বা স্টার্টআপ কনফিগ না থাকলে তখন ক্রিয়েট করে দিবে। আচ্ছা, তারপরে এখানে একটা ভিডিও আছে, আসেন আমরা ভিডিওটা দেখে আসি। এই আর একটু পরেই আমরা আসলে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি পাবো। After you've begun some initial configurations on your switch, you'll want to know how to save your configuration. You can see that I'm using Packet Tracer and I have a command line interface to the switch. Notice the banner message and then I'm being prompted for a password. I'll put in the password Cisco, type enable password class to get to privileged exec mode. I'll type in configure terminal to get to global config mode, and I'll set the host name of the switch to S1. To save the configuration on the switch, I'll go back to privileged exec mode by typing exit and pressing enter. And then from privileged exec mode, I put in the command copy running dash config running configuration ke startup configuration dash copy korteche config. This command means copy the running configuration to the startup configuration file. The running configuration is the currently working configuration that's running in RAM. এখানে একটু বলে নেই, আমরা তো রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশনে কপি করতেছি, ঠিক আছে, এরকমও তো হতে পারে যে আপনার এই ডিভাইসটাই নষ্ট হয়ে গেল। স্টার্টআপ কনফিগারেশনে তো আপনি রাখতেছেন, সেটা স্টার্ট হওয়ার সময় আবার চলতেছে, কিন্তু ডিভাইসটা নষ্ট হয়ে গেলে তখন আপনাকে আবার এই কনফিগারেশন গুলো নতুন করে পুরোটা করতে হবে না। ধরেন একটা সিস্টেমে একটা নেটওয়ার্কের মধ্যে সবকিছু চলতেছে, এই হচ্ছে ফট করে একটা ডিভাইস ডাউন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, টোটালি নষ্ট, জ্বলে গেছে। তো এখন তাইলে এখানে তো আপনার অনেক সময় চলে যাবে যে ওকে আরেকটা আপনার কাছে ব্যাকআপ সুইচ বা ওই সিমিলার ডিভাইস আছে,
ওটাকে আনলেন, আনার পরে আবার পুরো কনফিগারেশন প্রতিটা খুঁজে খুঁজে কোন জায়গায় কি কনফিগারেশন করতে হবে, আপনি আগে অনেক ক্যালকুলেশন অনেক সময় ইনভলভ থাকে এই ধরনের কনফিগারেশনের ক্ষেত্রে। তো তখন হইতে পারে যে এটা আপনাকে আবার পুরো করতে হবে, যেখানে 4-5 ঘন্টা হয়তো চিন্তা ভাবনা ব্যাপার স্যাপার থাকতে পারে। তো ওই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন? তো এই জন্য আসলে টিএফটিপি সার্ভার থাকে, যেখানে আপনি আসলে এই যে রানিং কনফিগারেশনটা আপনি এই ডিভাইসে না রেখে ওই ধরনের ডিভাইস আছে যেগুলো হচ্ছে এই ধরনের কনফিগারেশন টিএফটিপি সার্ভার, ওই সার্ভারে এটার একটা কপি রেখে দিবেন। তাইলে কি হবে? তাইলে আপনি অন্য একটা ডিভাইস লাগিয়ে জাস্ট ওই সার্ভার থেকে এটা স্টার্টআপ কনফিগারেশনে কপি করে যদি আনেন, তাহলে আপনার এটা আগের মতো চলতে থাকবে। অর্থাৎ রানিং কনফিগারেশনটা তৈরি করতে আপনার আবার বা স্টার্টআপ কনফিগারেশনটা তৈরি করতে আপনার যে সেই ঘন্টার পর ঘন্টা সময় লেগেছিল সেটা আর লাগবে না। বুঝতে পেরেছেন? তো এগুলো আমরা দেখবো এর পরে। এখন না, এটা আমি জাস্ট একটু অ্যাড বলে নিলাম। Memory. The startup configuration file is stored in NVRAM memory. The difference is that RAM is volatile and NVRAM is non-volatile, so if you copy the configuration to NVRAM, it will be available when the switch is restarted or reloaded. So I'll press enter, and you can see that I'm prompted for the destination file name. The default name is startup-config, and you can see it between the brackets. I'll press enter to accept the name within the brackets. এখন এন্টার দিলেই হয়ে My যাবে। configuration is now saved. I can verify আপনি যদি এটার ফাইলটার নাম চেঞ্জ করতে চাইতেন তাহলে এখানে কোনো একটা ফাইলের নাম দিলে তখন ওই ফাইল ওইভাবে সেভ হইতো, কিন্তু ওইটা অবশ্যই স্টার্টআপ কনফিগারেশন হিসেবে কাউন্ট হতো না। the location of my saved configuration file by putting in the command dir for directory. I'll put a space and a question mark, and you can see that there's two different types of storage that I have access to: flash memory and NVRAM. So Both of these are memory non-volatile. আছে। The flash memory holds the মেমরি আছে, সো ফ্ল্যাশ মেমরি এনভিরাম, dir স্পেস দিয়ে ফ্ল্যাশ মেমরি অথবা এনভিরাম দেখা যাচ্ছে। iOS operating system, and the NVRAM holds the configuration file. ফ্ল্যাশে অপারেটিং সিস্টেম আর এনভিরামে হচ্ছে এই কনফিগারেশন ফাইল থাকে। I'll put in NVRAM and a colon and press enter, and you can see there's the startup-config file. Now if I was to সো এনভিরামে কি আছে সেটা দেখতে যাচ্ছে, সো dir দিয়ে স্পেস দিয়ে এনভিরাম কোলন দিল, তো এইটার মধ্যে এই যে এই ধরনের একটা স্টার্টআপ কনফিগ ফাইল আছে এবং এটার কত জায়গা বা কি এগুলি বিভিন্ন আরো ব্যাপার স্যাপার এখানে আছে আর কি, কতটুকু জায়গা নিচে না নিচে। reload the switch or incur a power failure, my configurations will remain. I'll press the arrow keys on my keyboard and do an up arrow to go back to the command copy running-config startup-config. There's an easier way of typing this command with command shortening. Instead of having to type out running-config and startup-config, I can simply type copy run start, and command shortening will finish the command for me. If I reload the switch, I'll put in the reload command. Proceed with reload, I'll press enter to confirm. We'll see that after the switch reloads, that the hostname will remain S1, and we should see the same banner message. You can see there's the banner message. I'm prompted for a password. This indicates that the configuration was saved, and the hostname or device name shows up on the command prompt, also indicating that the configuration was successfully saved and reloaded upon startup. If I wish to erase the configuration, I'll type in enable, put in my password to get back to privileged exec mode. I can put in the command erase STA. I'll press the tab key to finish the command, and the full command is erase startup-config. I'll press enter, and I'm given a warning. Do I want to really do this? Do I want to continue? The default answer is confirm, so I'll press enter. You can see the message output to the screen indicating that the NVRAM has been altered, or in this case, erased. I can now reload the switch, and this time, upon reload, it should take us directly to the switch command prompt without any authentication required or banner message. I'll press enter, and you can see that I'm brought directly to the switch command prompt. The hostname S1 is no longer there, nor banner message, nor line console 0 password required. Let's say I make some changes to the switch. For instance, I'll type enable and config T to get to global configuration mode, and I'll change the host name to my switch. You can see the device name is now my switch. I'll exit and save the configuration. So the running configuration has been saved to the startup configuration file. Now let's say I continue with some additional configurations. I get to global config mode and I set a line console 0 password to Cisco. I put in the login command, and let's say I change the host name one more time, this time to S1. Now I've made these changes. Now the current state of the switch is that it's running the latest configurations in running configuration. That means the latest configurations are running. আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সে কিন্তু হোস্ট নেম চেঞ্জ করে S1 করছে, কিন্তু কপিটা যে করছিল রানিং কনফিগ কে স্টার্টআপ কনফিগে কপিটা করেছিল, এটা কিন্তু আরো আগে করেছে লাইন কনসোলে পাসওয়ার্ড এগুলি দেওয়ার আগে। সো
এখন যদি আসলে আপনার লাইন কনসোলের পাসওয়ার্ড এটা যদি রিস্টার্ট করা হয় তাহলে কিন্তু এখান থেকে যে লাইনগুলো আছে এগুলো কিন্তু মুছে যাবে, এগুলো কিন্তু থাকবে না, কারণ এগুলো হচ্ছে রানিং কনফিগারেশনে আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন, দেখলে বুঝবেন। running in RAM memory. Let's say I'm no longer happy with the configurations I've just added to the switch, and I want to go back to the last saved state. The last saved state is where the device name was named my switch. I've changed it now to S1, but I haven't saved the configuration. I can revert back to the previous saved configuration by exiting to privileged exec mode and copying, in this case, not the running config to the startup config, but the opposite. I'll copy the startup configuration to the running configuration. This will load the startup configuration file into RAM and make it the new running configuration. I'll press enter and I'll accept the default. And you can see that the switch has changed names back to my switch. The startup সো সে কি করলো, উল্টাটা করেছে, স্টার্টআপ কনফিগারেশনকে রানিং কনফিগারেশনে কপি করে দিয়েছে। সো দেখেন এই যে সুইচের নাম ছিল S1, সেটা কিন্তু মাই সুইচ হয়ে গেছে, কারণ আগে সেভড যেটা স্টার্টআপ কনফিগারেশনে সেটা কিন্তু মাই সুইচ। ওকে, config was loaded into the running config. This does not completely erase the running config, but rather the configurations in the startup config will be merged into the running config. Knowing how to save your configuration and erase a configuration and reload the switch is an important skill to master. সো আমরা জানলাম এই ব্যাপারে। ওকে, সো ওই পুটি বা এই ধরনের ইয়ে থেকেও আসলে আপনি এই জিনিসগুলো লগ সেভ করে রাখতে পারবেন। Capture the configuration to a text file. Configuration files can also be saved and archived to a text document. Open terminal implementation software such as PuTTY term. Enable logging into the terminal software and assign a name and file location. So এটা বাস্তবে যখন আপনারা করবেন তখন এই ধরনের লগ ফাইল সেভ করার ওয়ে থাকে এবং তখন এই জিনিসগুলো সেভ হয়ে থাকবে, এটাই বলতেছে। সো আচ্ছা, এখানে আরো কিছু বলেছে আর কি, এক্সিকিউট ডিসেবল লগইন টু দ্য সফটওয়্যার, সো ডিসেবলও করে রাখা যাবে, সেগুলি বলতেছে। ওকে, এখন আসেন আমাদের প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি, ইনিশিয়ালস কনফিগার ইনিশিয়ালস সুইচ সেটিং। সো আমরা সেটা একটু করে আসি। প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি কনফিগার ইনিশিয়াল সুইচ সেটিং। আশা করি এটা একটা এনজয়েবল অ্যাক্টিভিটি হবে, কারণ অনেক জিনিস আমরা এতক্ষণ থিওরিটিক্যালি দেখে এসেছি। স্যার সেই হ্যাঁ স্যার এই অ্যাক্টিভিটিটা আমি কোথায় পাবো স্যার? এই যে স্যার আমরা যখন করছি স্যার। আচ্ছা, এটা হচ্ছে 2.5.5, তাই তো? আচ্ছা ঠিক আছে, জি স্যার। এখানে চলে যাবেন বুঝতে পারছি স্যার। 2.5.5। ওকে, সো আমাদেরকে একটা অ্যাক্টিভিটি দিছে, দেখেন এই যে এখানে কমপ্লিশন 0%। আমরা একটু চেক রেজাল্টে গিয়ে দেখি আমাদের কাজের অ্যামাউন্ট কেমন। তো অনেক কাজে করতে হবে আর কি। S1 এর ব্যানার সেট করা, কনসোল লাইনে পাসওয়ার্ড, এনাবল পাসওয়ার্ড সিক্রেট, এগুলি সার্ভিস পাসওয়ার্ড, এগুলার মানে অনেক, এটার মধ্যেও S1 রাউটারেও কাজ করতে হবে, সরি S1 সুইচেও কাজ করতে হবে, S2 সুইচেও কাজ করতে হবে, প্রায় সেম কাজগুলোই করতে হবে দুইটার মধ্যেই। হ্যাঁ, এবং প্রতিটার পয়েন্টও বিভিন্ন আলাদা আলাদা দেওয়া আছে, 6, 4, 5 প্রতিটা। ওকে, সো আসেন আমরা কাজ শুরু করি। এটা জাস্ট একটু ওভারভিউ একটা দেখে নিলাম। সো এখানে আমরা কি কি অবজেক্টিভ কি কি দেখতেই পাচ্ছেন, যে ডিফল্ট সুইচ কনফিগারেশন এবং কনফিগার বেসিক সুইচ কনফিগারেশন করা, ব্যানার সেট করা, সেভ করা, এই জিনিসগুলো আমাদের মেইন কাজ। ঠিক আছে, ওকে। এই সেম জিনিসগুলোই বলেছে। সো আমরা ইনস্ট্রাকশন থেকে কাজ শুরু করি। এন্টার প্রিভিলেজ এক্সিকিউশন মোড। So you can access all switch commands from privileged execution mode. However, because many of the privileged commands configure operating parameters, privileged access should be password protected to prevent unauthorized access use. So privileged execution mode password দেওয়ার মেইনলি এখানে চেষ্টা করা হবে। সো আসেন আমরা দেখি, এখানে স্টেপ বাই স্টেপ হয়তো দেখাবে। Privileged execution command set includes commands available in user execution, many configure command through which access to the configuration mode is gained. Okay, so আমাদের S1 এ ক্লিক করতে বলেছে, ক্লিক S1, দেন CLI ট্যাব। সো এখানে একটাই CLI ট্যাবই দেওয়া আছে, আর অন্য কোনো ট্যাব দেওয়া নাই, বাকিগুলো ডিসেবল করে রাখছে সে।
যাতে আপনি ওই ফিজিক্যাল ইয়ে থেকে এফোর্ট করে আপনি চেঞ্জ করে কাজ না করে ফেলতে পারেন, এই জন্য পরীক্ষায় সাধারণত এরকম করা হয়। আচ্ছা, তো আমরা এখন কোথায় আছি? আমরা আছি হচ্ছে ইউজার এক্সিকিউশন মোডে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এখান থেকে একটা রিলোড দিতে পারি। সরি, এটা আসলে কি বলে, এটা হচ্ছে আপনার রিলোডটা দিতে হবে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন অথবা এই এক্সিকিউশন মোডে। আচ্ছা, এটা ব্রেক করার জন্য কি কমান্ড যেন দিতে হয়, এটা তো আমি ভুলে গেছি। গতদিন না আমরা শিখলাম কন্ট্রোল F6 দিলে কি কোনো লাভ আছে? এটা কি যেন একটা কমান্ড ছিল, কন্ট্রোল শিফট বা অল শিফট 6 এই ধরনের কি একটা, কন্ট্রোল শিফট 6। আচ্ছা, কন্ট্রোল শিফট 6, সরি। ওকে, সো সে আমরা এখান থেকে আমরা এটা ইউজার এক্সিকিউশন মোডে আছি, এনাবল দিয়ে আমরা গ্লোবাল প্রিভিলেজ এক্সিকিউশন মোডে গেলাম। এখানে একটু রিলোড দিয়ে দেখি, প্রসেস উইথ রিলোড কনফার্ম। সো এটা আমাদের রিস্টার্ট হচ্ছে ডিভাইসটা। ঠিক আছে, আপনি যদি এখানে দেখেন এই যে এগুলো লাল হয়ে আছে, তার মানে এগুলোর লিঙ্ক গুলো ডাউন হয়ে গেছে, যেহেতু এই পাশটা বন্ধ। সেটা ইয়ে হওয়ার সাথে সাথে দেখেন এগুলো কমলা হয়ে গেল। এবং বাই দ্য টাইম বিং এগুলো এই যে আপ যে হচ্ছে সেগুলো কিন্তু এখানে নোটিফিকেশন দিচ্ছে। এবং বাই দ্য টাইম বিং আপনি এখানে যদি একটু সামনে এগিয়ে দেন তাহলে দেখেন এই যে সবুজ হয়ে গেল। আমি ফাস্ট ফরওয়ার্ড, এটাকে বলে ফাস্ট ফরওয়ার্ড, অর্থাৎ সামনে টেনে দিলাম, সময়ের টাইম লাইনে আমি আর একটু সামনে চলে গেলাম আর কি। ওকে, সো আমরা অ্যাক্সেস করতে পারতেছি এনাবল, তারপরে হচ্ছে কনফিগ টি দিয়ে হচ্ছে। সো আমাদেরকে জাস্ট এনাবলে দিতে বললো যে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আমরা ঢুকলাম। ওকে, তারপরে নোটিস দ্যাট দ্য প্রম্পট চেঞ্জড টু রিফ্লেক্ট প্রিভিলেজ এক্সিকিউশন মোড। তারপরে আসেন এক্সামিন দ্য কারেন্ট সুইচ কনফিগারেশন। সো আমরা একটু কারেন্ট সুইচ কনফিগারেশনটা দেখি কিরকম। সো আমরা দিচ্ছি শো রান বা রানিং কনফিগ, পুরোটা আপনি দিতে পারেন, ট্যাব দিলে পুরোটা চলে আসবে। তো এই যে এখানে দেখেন এগুলো বিভিন্ন সার্ভিস, এগুলো বাদ দেওয়া আছে, সেগুলো হোস্ট নেম সুইচ লেখা আছে। তারপরে এখানে আরো বিভিন্ন কনফিগারেশন আছে, ইন্টারফেস গুলো আছে, এগুলো আস্তে আস্তে বুঝবেন ইন্টারফেস গুলো কি। ভিলেন 1 ইন্টারফেস আছে যেখানে যেটা বন্ধ, শাটডাউন করা। লাইন কনসোল এবং ভিটিওআই কনসোল, লাইন কনসোলের মধ্যে কিছুই নাই। ভিটিওআই এবং মানে ভিটিওআই 0 থেকে 15 এগুলোতে লগইন দেওয়া আছে কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। আচ্ছা, এরপরে আসেন দেখি আমাদেরকে কি বলে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, হাউ মেনি ফাস্ট ইথারনেট ইন্টারফেসেস ডাজ দ্য সুইচ হ্যাভ। অর্থাৎ ফাস্ট ইথারনেট বলতে ওই যে আমরা দেখেছিলাম না পিছনে, সুইচের পিছনে অনেকগুলো পোর্ট লাগানো যায়, সেই যে সকেট আর কি, সেই ধরনের সকেট কয়টা আছে। ফাস্ট ইথারনেট যদি দেখেন এখানে এই 1 থেকে শুরু করে 24 পর্যন্ত, মানে 24টা আছে। ঠিক আছে, তারপরে নিশ্চয়ই জিজ্ঞেস করবে গিগাবাইট ইথারনেট কয়টা ইন্টারফেস আছে, সেটা আমরা ওখান থেকে এই কনফিগারেশন ফাইল থেকে আসলে সুন্দরভাবে বলে দিতে পারবো। এই যে গিগাবাইট ইথারনেট 0/1 0/2 দুইটা আছে। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ভ্যালুস শোন ফর দ্য ভিটিওআই লাইন। ভিটিওআই লাইনের যে রেঞ্জ সেটা কত, 0 থেকে 15, তাই তো, 0 থেকে 4 এবং 5 থেকে 15, তার মানে হচ্ছে 0 থেকে 15। হুইচ কমান্ড উইল ডিসপ্লে দ্য কারেন্ট কন্টেন্ট অফ নন ভোলাটাইল। সো আমরা রানিং কনফিগারেশন দেখলাম, স্টার্টআপ কনফিগারেশন আমরা দেখতে পারি। আচ্ছা, হুইচ কমান্ড ডিসপ্লে দ্য কারেন্ট কন্টেন্টস অফ দ্য নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ ওই যে আমরা লাস্টে যেটা দেখে আসলাম, কি যেন কমান্ডটা আমাদের মনে আছে, একেবারে শেষের দিকে আমরা কমান্ডটা দেখলাম। এটা অবশ্যই এখানে কি দেখেছিলাম, এখানে মনে হয় দেখি নাই, তাই তো। এটা আমরা দেখেছি হচ্ছে ওনার ভিডিওতে দেখেছিলাম, ওই যে এনভিরাম ফ্ল্যাশ ওগুলো দিতে হয় ভিডিওতে স্যার। কি কি কমান্ড দিতে হয়েছিল প্রথমে মনে আছে? কি না স্যার, মনে নাই ঠিক স্যার। ওকে, সো সেটা হচ্ছে dir,
তাই তো, dir দিয়ে একটা হোয়াট চিহ্ন দিয়েছিল, তারপরে এই যে nvrem নাকি ফ্ল্যাশ সেটা দেখতে পারার জন্য। সো dir লিখে আমরা ফ্ল্যাশ লিখলাম, ঠিক আছে, ফ্ল্যাশ, ও সরি dir দুইবার চলে আসছে, dir ফ্ল্যাশ, ফ্ল্যাশের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ফ্ল্যাশ দিলাম। আমাদের কিন্তু এখানে দেখতে বলেছে আসলে ফ্ল্যাশ না, নন ভোলেটাইল অর্থাৎ এনভিএম। ফ্ল্যাশের মধ্যে দেখেন এই যে বিন একটা ফাইল আছে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমটা যে চলতেছে সেই ফাইলটা, হ্যাঁ, এবং এটার সাইজও কিন্তু বেশ বড়। ওকে, তো আমরা একটু তাইলে এবার ওই এনভিএমটা দেখি, এনভিএম, আচ্ছা, নো সাচ ফাইল আর ডিরেক্টরি। তার মানে বোঝাচ্ছে যে nvrem এর ডিরেক্টরির মধ্যে কোনো ফাইল নাই প্রথমত। কারণ হচ্ছে আমরা তো এখন আসলে কোনো কিছু সেভ করি নাই, nvrem এ তো স্টার্টআপ কনফিগটা থাকে। সো why does the switch respond with startup config is not present? সো আমরা যেহেতু এখনো সেভ করি নাই এই জন্য এখানে এই জিনিসটা নাই। ওকে, তারপরে আসেন আমাদের পার্ট 2 তে, অ্যাসাইন এ নেম টু এ সুইচ। সুইচে একটা নেম দিতে হবে। এতক্ষণ পর্যন্ত যাই করেছি সেগুলো জাস্ট অবজারভেশন, আমরা এখন পর্যন্ত 0%-এ আছি। সো আসেন আমাদেরকে হোস্ট নেম দিতে হবে। তাহলে হোস্ট নেম দিতে হলে আমাদেরকে যেতে হবে কনফিগ টি। ওকে, তারপরে আসেন আমাদেরকে যেতে হচ্ছে হোস্ট নেম। ওকে, হোস্ট নেম, তারপরে s1 কনফিগ টি দিয়ে কি স্যার, কনফিগারেশন টার্মিনাল? হ্যাঁ হ্যাঁ, কনফিগারেশন টার্মিনাল, পুরোটা লিখতে হলো না, ঠিক আছে। জি স্যার। কারণ আপনি ওই যে কনফিগ দেওয়ার পরে দেখবেন হোয়াট চিহ্ন দিয়ে দেখবেন শুধু কনফিগারই আছে, আর কিছু নাই। তারপর ওই টি কনফিগ দিয়ে স্পেস দিয়ে হোয়াট চিহ্ন দিয়ে দেখবেন শুধু টার্মিনালই আছে, ঠিক আছে। মানে টি লিখলে হয়ে যাচ্ছে, কারণ এরপর আপনার টার্মিনাল ছাড়া আর যেগুলো আছে সেগুলো টি দিয়ে শুরু না। মেমোরি বা এগুলি কি কি আরো জানি আছে, মোট 3টা মনে হয়। আচ্ছা, হোস্ট নেম আমরা কনফিগার করলাম, তারপর আমরা এক্সিট করে একবার বাইরে বেরিয়ে আসলাম, অর্থাৎ প্রিভিলেজ এক্সিকিউশন মোডে। দেখেন আমাদের হোস্ট নেম সেট করার পর এখানে 6% হয়েছে। তো এরপরে আসেন দেখি সিকিউর অ্যাক্সেস টু দা কনসোল লাইন। সো কনসোল লাইন অ্যাক্সেস করতে হলে আমাদেরকে কনফিগ, আমরা যে হোস্ট নেম করে আসলাম এটা একটু দেখতে পারি শো রান দিয়ে, রানিং কনফিগারেশনে যে এটা অ্যাড হয়েছে, এই যে হোস্ট নেমটা অ্যাড হয়েছে সেটা আমরা দেখতে পারলাম। সো মাঝখান থেকে আপনি প্রথম যতটুকু দেখার অতটুকু দেখে ফেলে তারপরে তো এন্টার করতে থাকলে পুরো ফাইলটা দেখাবে। যদি মাঝখান থেকে ফাইল থেকে বের হয়ে যেতে চান, এসকেপ চাপলে কিবোর্ডে এটা বের হয়ে যাবে ইয়ে থেকে। সো এখন আমাদেরকে বলতেছে লাইন কনসোলে পাসওয়ার্ড দিতে। সো লাইন কনসোলে যাওয়ার জন্য আমরা কনফিগ টি দিয়ে গ্লোবাল এক্সিকিউশন মোডে আসলাম। তারপরে আমাদের লাইন কনসোল লাইন কন লিখলেই কনসোল বোঝায়, ঠিক আছে। তারপরে লাইন কনসোল 0 আমরা ঢুকলাম। তারপরে আপনার পাসওয়ার্ডের পুরোটা লেখা লাগবে না, পাস লিখলেই এনাফ। লেট মি ইন পাসওয়ার্ড দিতে বলেছে, দিলাম। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরেও কিন্তু আপনি এখন যদি আমরা রিস্টার্ট করি বা এটা সেভ করে রিস্টার্ট করি, আপনি দেখতে পাবেন আমাদের কাছে কোনো পাসওয়ার্ড চাবে না, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা বলি নাই যে কোন সময় পাসওয়ার্ডটা সেট করবে। ওকে, আমি একটু তাইলে এখান থেকে বের হয়ে এক্সিট হয়ে বাইরে বের হয়ে আসি, সরি ইন দিলেই ভালো হতো। তো এইখানে এসে আমরা কপি রান এসটি দিলাম, রানিং কনফিগারেশনকে স্টার্টআপ কনফিগারেশনে কপি করলাম। এটা পরে কোথাও না কোথাও করতে বলছে, এই জন্য আমাদের কমপ্লিশনে কিছু বেড়ে গেছে। এখন আমি এটা করলাম কারণ হচ্ছে আমি এটা একটা রিলোড দিব, ঠিক আছে। রিলোড দিলাম, এই যে দেখেন এগুলো লাল হয়ে গেল। আমি যদি এখান থেকে টাইম আরো সামনে আসি, ঠিক আছে, একটু ফাস্ট ফরওয়ার্ড দিলাম যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। সো আমরা কি যেন দেখবো, ও আচ্ছা, কোনো পাসওয়ার্ড চাইলো না, তাই তো। লাইন কনসোল দিয়ে বলেন বা এখান থেকে অবশ্য এই পাসওয়ার্ডটা চাইলো কিনা বোঝা গেল না, কারণ হচ্ছে মানে এখানে আসলে পাসওয়ার্ড চাওয়ার কথা ছিল, লাইন কনসোলে সেট করলে তো এখানে পাসওয়ার্ড চায়। মানে এটা একটা, যদি আমরা এখানে ডাবল ক্লিক করে বা ক্লিক করে এনেছি, এটা কনসোলের মতোই কাজ করে। সো আসেন আমরা তাহলে কি করতে হবে, আমাদেরকে ওই পাসওয়ার্ডটা সেট করে দিয়ে আসতে হবে, তাই তো। সো পাসওয়ার্ড সেট করতে হলে আমাদের আবার সেম লাইনে চলে যেতে হবে, লাইন কনসোল 0। তারপর এখানে আমাদের লগ ইন, পাসওয়ার্ড তো সেট করাই আছে,
হ্যাঁ, আমি এখান থেকে ডু শো রান দিয়ে যদি একটু দেখি, ডু শো রান, ডুটা দিলাম কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে এটার আগের কোনো স্টেপের কমান্ড, এই জন্য আগে একটা ডু দিয়েছি। ডু দিয়ে স্পেস দিয়ে কিন্তু ওই সাজেশন গুলো দেখাবে না। ওই স্টেজের কমান্ড যদি না হয় তাহলে সাজেশন দেখাবে না। ওকে, মানে ওই ট্যাব বা ওই হট চিহ্ন দিয়ে আপনি ওগুলি পাবেন না। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে হোস্টনেম তো কনফিগার করা আছে। আমরা আরো নিচে যদি যাই তাইলে দেখতে পাবেন এই যে পাসওয়ার্ড এখানে এই করা আছে, কিন্তু লগ ইন কথাটা নাই। তার মানে আসলে লগ ইন এই যে পাসওয়ার্ডটাই করবে সেটা লেখা নাই। সো লগ ইন দিলাম। আমরা যদি আবার 200 রান দেই তাহলে দেখতে পাবেন এখন এই যে লগ ইনটা চলে আসছে। ঠিক আছে, সো এখন আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি। লগ ইন দেওয়ার সাথে সাথে আমাদের বেড়ে গেছে, 25% হয়ে গেছে। তো বাইরে বেরিয়ে আসলাম। এরপরে আমাদেরকে এখন ভেরিফাই করতে বলতেছে। Verify that console access is secured. Exit privilege mode to verify that the console port password is in effect. ওকে, সো আমরা এটা রিবুট দিব না, জাস্ট এখান থেকে বের হয়ে যাব এক্সিট দিয়ে। ঠিক আছে, সো এই যে দেখেন এখন কিন্তু রিবুট না দিলে কিন্তু এই স্টার্টআপ কনফিগারেশন থেকে রান করতেছে না, রানিং কনফিগারেশনই চলতেছে। সো এই যে দেখেন এখন পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড দিয়েছিলাম কি লেট মি ইন। অন্য পাসওয়ার্ড যদি দেই, আমি এক্সিট দিয়ে আবার বের হয়ে আসি, অন্য পাসওয়ার্ড সিসকো কাজ হচ্ছে না, ক্লাস কাজ হচ্ছে না। তিনবার যদি ভুল করেন তাহলে ওরা আবার আপনাকে ওরা একটু মাইন্ড করবে আর কি। দেখেন এই যে 3বারই করলাম, তো ব্যাড পাসওয়ার্ড বলে আমাদেরকে ই করে দিচ্ছে। ওকে, সো আমরা সঠিক পাসওয়ার্ড দেই, লেট মি ইন। ওকে, সো if the switch did not prompt you for a password then you did not configure. Okay, আচ্ছা, তারপরে চতুর্থ স্টেপে আসি, সেট the enable password to C1 C0। ঠিক আছে, আমাদেরকে enable পাসওয়ার্ড করতে বলতেছে। সো আমাদের এই পাসওয়ার্ডটা সেট করার জন্য গ্লোবাল এক্সিকিউশন মোডে যাওয়া লাগবে, কনফিগ টি। গ্লোবাল এক্সিকিউশন মোডে যে এনাবল পাসওয়ার্ড, এনাবল সিক্রেট কিন্তু আমরা দেখেছিলাম, এনাবল পাসওয়ার্ডও করা যাচ্ছে। ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য এতটুকুই, এটা হচ্ছে ডাইরেক্টলি বেয়ার টেক্সটে থাকবে। আপনাকে দেখাই C0। ওকে, এনাবল পাসওয়ার্ড যখন আমরা দিলাম, আপনি ডু শো রান দিয়ে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে বেয়ার পেজ, এই যে এনাবল পাসওয়ার্ড C1 $C0। আচ্ছা, আমি কি কোনো ভুল কিছু করলাম? নট ও, আচ্ছা 0, হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু এই পাসওয়ার্ডে হয়তো কোনো কি বলে পার্সেন্টেজ নাই, যেন পার্সেন্টেজ ভালো না। ওকে, এরপরে আসেন, এক্সিট করে বাইরে বের হয়ে আসা যায়, সমস্যা নাই। ভেরিফাই দ্যাট প্রিভিলেজ, সো এন্টার এক্সিট কমান্ড এগেইন টু লগ আউট দ্য সুইচ। সো এখান থেকে লগ আউট করি, এক্সিট একবারে বাইরে বেরিয়ে আসলাম। প্রথম হচ্ছে লেট মি ইন, পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপরে এনাবল দিচ্ছি। এনাবল দিলে এই যে এখন পাসওয়ার্ড চাচ্ছে, সেটা C1 $C0 যখন দিব তখনই ঢুকতে পারবো। এটা ভেরিফাই করলো। দ্য ফার্স্ট পাসওয়ার্ড ইজ কনসোল পাসওয়ার্ড বাই কনফিগার। প্রথমটা হচ্ছে লাইন কনসোলের পাসওয়ার্ড, এই যে প্রথমে যেটা দিলাম, তারপর একটা হচ্ছে গ্লোবাল প্রিভিলেজ এক্সিকিউশন মোডের পাসওয়ার্ড। Enter a second password you configured to protect privilege execution mode. Verify your configuration by examining the contents in the running configuration. Running configuration আমরা আগেই দেখে ফেলেছি, এই যে এখানে let me in line console পাসওয়ার্ড দেওয়া আছে এবং privilege execution mode পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, দেন শো running config, এটা তো আমরা দিয়ে দেখেছি। এরপরে আসেন, আমাদেরকে এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিতে বলতেছে। অর্থাৎ এখন আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা তো বেয়ার টেক্সটে আছে, এটা এনক্রিপ্টেড দিতে হলে আমাদেরকে যেতে হবে কনফিগ টি, তারপরে আপনার হচ্ছে এনাবল সিক্রেট। ওই যে আমরা দেখলাম সিক্রেট দিলে হচ্ছে এটা
এনক্রিপ্টেড হয়ে থাকবে। সিক্রেট এটা কি দিতে বলেছে, এই পাসওয়ার্ড কিন্তু যেটা দিতে বলবে সেটাই দিতে হবে, অন্য কিছু দিলে পার্সেন্টেজ বাড়বে না। ইটস এ সিক্রেট, ইটস এ সিক্রেট। এই যে আমাদের পার্সেন্টেজ বেড়ে গেছে, তার মানে হচ্ছে হয়েছে। সো আমরা একটু ডু শো রান দিয়ে দেখি। আমাদের এখানে দেখেন এই যে এনাবল সিক্রেট, এটার কিন্তু একটা এনক্রিপ্টেড ফরম্যাটে এটা আছে, আর পাসওয়ার্ডটা কিন্তু বেয়ার টেক্সটে আছে। ঠিক আছে, নিচের ওখানেও কিন্তু বেয়ার টেক্সটই আছে, এই যে লাইন কনসোলে এটা বেয়ার টেক্সটই আছে। আচ্ছা, শো রান এভাবে তারা ভেরিফাই করলো, added to the configuration file. ওকে, দেন ফাইন আসেন এনক্রিপ্ট দা এনাবল। সো আমাদেরকে সার্ভিস এনক্রিপশন যেটা আছে সেটা অন করতে বলতেছে। সো সেটার ক্ষেত্রে আপনার করতে হবে সার্ভিস, ঠিক আছে, স্যার লিখে হোয়াট চিহ্ন দিলে ওই শুধু সার্ভিসই আছে। সার্ভিস, সার্ভিস কি কি আছে একটু দেখি। দেখেন ডিএইচসিপি সার্ভিস আছে, পাসওয়ার্ড এনক্রিপশন, টাইম স্ট্যাম্পস। সো আমাদের হচ্ছে পাসওয়ার্ড পি দিলেই এনাফ। তার মানে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন ই হয়ে গেল, কি বলে, এনাবল হয়ে গেল। শো রান দিয়ে আমরা দেখি, আগে একটা ডু লাগাতে হবে যেহেতু এটা এই লেভেলের কমান্ড না। ওকে, দেখেন এই যে পাসওয়ার্ডটা লেট মি ইন, এখানে ছিল কি, এখানে অন্য কিছু একটা ছিল C0 C1 ডলার C0 এই ধরনের একটা ছিল, সেটা এখন এনক্রিপ্টেড হয়ে গেল। এবং লেট মি ইন যে ছিল ওই যে লাইন কনসোলের পাসওয়ার্ড, এইটাও এখন এনক্রিপ্টেড হয়ে গেছে, কারণ আমরা সার্ভিস এনক্রিপশন পাসওয়ার্ড এনক্রিপশন আমরা চালু করেছি। ঠিক আছে, তারপরে আসেন এই পর্যায়ে চালু করেছি। এরপরে আমাদেরকে বলতেছে একটা ব্যানার দেওয়ার জন্য। ব্যানারে দেখেন এইটা শুরু করেছে কিন্তু একটা ডাবল কোটেশন দিয়ে, আপনি সিঙ্গেল কোটেশন বা একটা কি বলে এটাকে এম্পারসেন্ট সাইন অথবা স্টার, এগুলো দিয়ে আপনি যে কোনো কিছু দিয়ে এটা শুরু করতে পারেন ব্যানার এমোটি, এবং ওইটা দিয়েই শেষ করতে হবে। সো আসেন আমাদেরকে ব্যানার এমোটি কি দিতে বলতেছে, যেটা দিতে বলতেছে সেটাই দিতে হবে। আমাদের পার্সেন্টেজ বেড়ে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন করার পরে পাসওয়ার্ড এটা বেড়ে গেছে, 43% হয়েছে। সো ব্যানার প্রথমে লিখতে হচ্ছে ব্যানার, তারপরে এমওটিডি, তারপরে হচ্ছে দিস ইজ এ সিকিউর সিস্টেম ডট authorized access only। ঠিক আছে, দেখেন ব্যানার বেড়ে 50% কাজ আমাদের হয়ে গেছে। when will this banner be displayed? সো আমরা যদি এন্ড দিয়ে চলে যাই এক্সিট, আসেন এই যে এখানে কিন্তু এখন শো করতেছে দিস ইজ এ সিকিউর সিস্টেম অথরাইজড অ্যাক্সেস অনলি। সো পাসওয়ার্ড যদি দেই লেট মি ইন, ওকে, তারপরে এনাবল দিলাম C0 ডলার C1 না C1 ডলার C0 উল্টা দিয়েছিলাম। আচ্ছা, এটার পাসওয়ার্ড কিন্তু এখন এইটাও কাজ করতেছে না, তার মানে আসলে সিক্রেট যেটা দিয়েছি সেটা এখন কাজ করবে। পাসওয়ার্ড এবং সিক্রেট একসাথে দেওয়া থাকলে সিক্রেটটা কাজ করে, কারণ ওইটা যেহেতু বেশি কি বলে এটাকে সিকিউর, ইটস এ সিক্রেট, তাই তো আমাকে এখন দিতে হবে ইটস এ সিক্রেট। তো সুন্দরভাবে চলে আসলো, প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আমরা চলে আসলাম। এরপরে আসেন আমাদেরকে বলতেছে যে এই ফাইলটা সেভ করার জন্য। সো আমরা সেভ করতেছি কপি রান এসটি, ঠিক আছে, কপি রান এসটি, রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশনে আমরা কপি করে ফেললাম। এই কপি আমরা যেহেতু আগেও করেছি এই জন্য আর পার্সেন্টেজ বাড়লো না, ওই সময় পার্সেন্টেজ বেড়েছিল। সো কপি রান এটার সংক্ষেপ কি, এটা কপি রান স্টার্ট অনেকেই দেয়, কপি রান এসটি দিলেও হয়। এক্সামিন দ্য স্টার্টআপ কনফিগারেশন ফাইল। সো আমরা একটু স্টার্টআপ কনফিগারেশন ফাইলটা যদি দেখতে চাই, শো এসটি, আচ্ছা শো এসটি দিলে আছে, ও স্টর্ম কন্ট্রোলার একটা আছে স্টার্টআপ কনফিগ। সো স্টার্টআপ কনফিগারেশনে দেখেন আমাদের এখানে যা কিছু ছিল, এই যে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশনের আগে একটা নো ছিল, এখন দেখেন নোটা চলে গেছে, তার মানে পাসওয়ার্ড এনক্রিপশন এনাবল করা আছে। তারপর সিক্রেট পাসওয়ার্ড এগুলো আছে। আরো নিচে যদি যাই, লাইন কনসোলে পাসওয়ার্ড ওই যে দেখেন সুন্দরভাবে পাসওয়ার্ড দেওয়া আছে, ব্যানার সেট করা আছে। তো এগুলি সবকিছুই স্টার্টআপ কনফিগারেশন আমরা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু এই ডিআইআর দিয়ে এনভি র্যাম এ কি আছে সেটা একটু দেখে আসি। এনভি র্যাম এ দেখেন এই যে স্টার্টআপ কনফিগারেশন আছে এবং এটা একটা সাইজ আছে, এত বাইটস এটা দখল করতেছে।
ঠিক আছে, যেখানে আসলে আগে কোনো কিছু ছিল না। আর all the changes that were entered recorded in the file, হ্যাঁ ওকে আসেন আমাদেরকে 50% কাজ যেহেতু হয়েছে, মানে বাকি 50% কাজ সেম কাজটাই S2 তে করতে হবে। ঠিক আছে, সো S2 তে আমরা কি কি করেছিলাম সেই জিনিসগুলো একটু মনে করে দেখেন। enable config t, ঠিক আছে, ডিভাইস নেম আমাদেরকে কিন্তু এইভাবে প্রতিটা পদে পদে আর বলে দিবে না, এরপরে এরকম বলবে যে ওকে ডিভাইস নেম, এবং এক সময় এটাও বলবে না, বলবে যে প্রিলিমিনারি জিনিসপত্রগুলো করো, সেট করে করো, তখন ওইটার উপরে কিন্তু আপনার মার্কিং। ওকে আসেন ডিভাইস নেম দিতে বলতেছে হোস্ট নেম S2, পার্সেন্টেজ কিছু বাড়ছে, প্রোটেক্ট অ্যাক্সেস টু দ্য কনসোল ইউজিং দ্য লেট মি ইন। সো আমাদেরকে লাইন কনসোলে ঢুকতে হচ্ছে, লাইন কনসোলে ঢুকে পাসওয়ার্ড দিতে হচ্ছে লেট মি ইন। ওকে সো কিছু বাড়ছে তাই তো, লগ ইন দিতে হবে, আরো কিছু বাড়ছে। আচ্ছা কে যেন আনমিউট করে রেখেছেন, আমি একটু মিউট করে দিলাম কারণ নয়েজ আসতেছে প্রচুর। ওকে আমরা এখান থেকে এন্ড করে যাওয়ার আসলে দরকার নাই, কারণ বাকিগুলো আমরা এখানে সেট করে ফেলতে পারবো। সো আচ্ছা এন্ড করে যাওয়ার দরকার আছে আসলে, এন্ড করে যাওয়ার দরকার নেই, এক্সিট করে গেলেই হবে, এক স্টেপ আগে গেলেই হবে, কারণ এখানে আমরা এনাবল পাসওয়ার্ড করব। এনাবল পাসওয়ার্ড C1$C0, তারপরে এনাবল সিক্রেট, এনাবল সিক্রেট। ওকে আমরা সংক্ষেপে যদি লিখি ENS, আচ্ছা EN দিয়ে, আচ্ছা দুইটা আছে, এন্ডো আছে তাই তো, তার মানে এনা দিয়ে তারপরে সিক্রেট যদি দেই, আচ্ছা একটাই এনা এস, তারপরে ইটস এ সিক্রেট দিয়ে দিলাম, পার্সেন্টেজ কিন্তু বেড়েছে। ওকে তারপরে আমাদের কি করতে, কনফিগার এন অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ টু দা দোজ লগিং ইনটু সুইচ। সো এই মেসেজটাই আসলে দিতে হবে, অন্য কোনো মেসেজ দিলে মনে হয় না পারবে। আমি একটু দিয়ে দেখি তাও, ব্যানার ব্যানার MOTD unauthorized access prohibited, ঠিক আছে এন্টার। যাক কিছু পার্সেন্টেজ বেড়েছে, তার মানে যে কোনোটা দিলেই আসলে হচ্ছে। ওকে তারপরে কনফিগার ই নাম্বারে যদি আসি, এনক্রিপ্ট অল প্লেন পাসওয়ার্ড। সো সার্ভিস এনক্রিপশন চালু করতে হবে, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, ঠিক আছে চালু করে ফেললাম, 93% হয়ে গেছে। এনশিওর দ্যাট দ্য কনফিগারেশন ইজ কারেক্ট, কনফিগারেশন কারেক্ট কিনা সেটা দেখবো কিভাবে, শো রান, ঠিক আছে আমাদের সার্ভিস এনক্রিপশন আছে, সিক্রেট পাসওয়ার্ড এগুলো সব সেট করা আছে। তারপরে আপনি লাইন কনসোল যদি দেখেন সেট করা আছে, ব্যানার সেট করা আছে। তো আমাদের এখন বাকি আছে শুধু এন্ড দিয়ে আমরা যাব কপি রান এসটি, ঠিক আছে ডেস্টিনেশন ফাইল। ওকে সো 100% আমাদের হয়ে গেল। তো সেম কাজগুলো দেখেন, এরপরে যখন এখানে রিপিট করলাম, এখানে জাস্ট আমাদেরকে এইভাবে বলে দিয়েছে, আমরা প্রত্যেকটা সুন্দরভাবে করে ফেলতে পারলাম। এখানে কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ প্রথমটার জন্য বলে দিয়েছে, পরেরটাই যে এই যে আসলে কিন্তু এই অংশটুকু এতটুকুতেই বলে দেওয়া এনাফ, ঠিক আছে। সো একটা সুন্দর জিনিস আমরা করে ফেললাম, এটা আপনারা প্র্যাকটিস করবেন, নিজেরা এটা প্র্যাকটিস করবেন, এইটার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনার কি বলে সেই ফ্লুয়েন্সিটা আসবে। ওকে সো 100% আমাদের হয়ে গেল। তারপরে আসেন আমরা পরের ইয়েতে যাই। আমাদের এখানে প্যাকেট ট্রেসারের এই কাজগুলো আমরা করেছি, পোর্টস এন্ড অ্যাড্রেসেস। আচ্ছা স্যার হ্যাঁ বলেন। আজকে এই থাকুক স্যার, মনে হয় স্যার, আমার মনে হচ্ছে স্যার। আমরা তো আজকে তেমন কিছুই করলাম না, জাস্ট একটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আমরা সলভ। আচ্ছা আইপি অ্যাড্রেস সম্পর্কে তো আমরা আগে অনেক কথাবার্তা বলেছি, যে কিভাবে কেউ একজন যখনই আসলে কোথাও রিপ্রেজেন্টেড হবে, তার তো কোনো একটা অ্যাড্রেস দরকার,
তো সেখান থেকে আসলে আইপি অ্যাড্রেসের ধারণাটা আসছে, ঠিক আছে। এবং এটাও আমরা বলেছি যে 2^32 মানে 4 বিলিয়ন অ্যাড্রেস পসিবল, তাই না? মোটামুটি 4 বিলিয়নের মতো অ্যাপ্রক্সিমেটলি অ্যাড্রেস পসিবল, কিন্তু এখন বর্তমানে ডিভাইসের সংখ্যা হচ্ছে মোর দেন 16 বিলিয়ন। তো প্রত্যেকটাকে যদি আপনি আসলে আইপি অ্যাড্রেস দিতে যান তখন আসলে পসিবল হচ্ছে না, 4 ডাবল আইপি অ্যাড্রেস লাগতেছে। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে কাজ করবে? এবং আইপি অ্যাড্রেস হলেই শুধু হচ্ছে না, আরো কিছু জিনিসপত্রের ব্যাপার স্যাপার আছে। ধরেন যে আপনি যখন জিমেইলে লগ ইন করেন তখন গুগল ক্রমে যদি লগ ইন করেন তাহলে দেখা যাচ্ছে যে ইয়ের কি বলে এটাকে, ফায়ারফক্সে কিন্তু আপনি লগ ইন হন না, ফায়ারফক্সে আলাদা লগ ইন করতে হয়, বা একটা অ্যাকাউন্ট গুগলে লগ ইন করে আছেন এই ক্রম থেকে, আবার অন্য আরেকটা গুগল অ্যাকাউন্ট দিয়ে ফায়ারফক্স থেকে। ইভেন গুগলের মধ্যেও, গুগল ক্রমের মধ্যেও আপনার বিভিন্ন ইউজার ক্রিয়েট করে প্রত্যেকটাতে আলাদা লগ ইন করে আছেন। এখন যদি আপনাকে সে আসলে গুগল যদি আপনাকে আইপি অ্যাড্রেস দিয়েই চিনে, তাহলে তো এখানে মাল্টিপল পিপল এখান থেকে অ্যাক্সেস করতে পারার কথা না, কারণ গুগলের কাছে ম্যাপ করে থাকার কথা যে এই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে এই লোক, তাই না? তখন আসলে দেখা যাবে যে আপনি ফায়ারফক্স থেকে লগ ইন করছেন, গুগল ক্রমেও আপনাকে ওই একই ইউজার, অন্য জায়গায় একই ইউজার। এই যে বিভিন্ন মানে এতগুলো ইউজারকে দিয়ে কাজ করা যাচ্ছে কিভাবে, হাউ আইপি অ্যাড্রেস তো সেম, সো কিভাবে আসলে গুগল ট্র্যাক রাখতেছে আপনার, এটার সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? মানে আইপি অ্যাড্রেস সেম, তাই না? এটা তো বুঝতে পারতেছেন। আপনার গুগল ক্রম ইউজ করতেছেন, ফায়ারফক্স ইউজ করতেছেন, আরো বিভিন্ন ওয়েব ব্রাউজার ইউজ করতেছেন, এগুলোর জন্য তো আপনার তো যে আইপি অ্যাড্রেস এটা তো সেম, এটা তো গুগল সেমই জানতে পারতেছে। তো তারপরেও কিভাবে আপনাকে একটা থেকে এক অ্যাকাউন্ট, আরেকটা থেকে আরেক অ্যাকাউন্ট, এগুলো কিভাবে অ্যাক্সেস করতে দিতে পারতেছে বা কিভাবে বুঝতেছে? স্যার ম্যাকের জন্য ম্যাকও তো একই, আপনার একটা ডিভাইসের ম্যাক কি ভিন্ন ভিন্ন হবে? সো সেখানে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, পোর্ট, ঠিক আছে, এই যে কর্নারে পোর্ট। সো পোর্টে আমরা আরেকটু পরে আসবো, এখানে একটু দেখে নেই। দ্য ইউজ অফ আইপি অ্যাড্রেসেস ইজ দ্য প্রাইমারি মিনস অফ enabling devices to locate one another and establish end-to-end communication on the internet, ঠিক আছে। The structure of an IPv4 address is called dotted decimal notation, অর্থাৎ এই যে এইভাবে যে লিখতেছি এটাকে বলা হয় dotted decimal notation and is represented by 4 decimal numbers between 0 থেকে 55। প্রতিটার মধ্যে 0 থেকে 255 পর্যন্ত হতে পারে, যেটা আমরা জানি 256টা 2 to the power 8টা কম্বিনেশন পসিবল। সো 0 থেকে 255 পর্যন্ত 256টা কম্বিনেশন, তাই তো? আচ্ছা, an IPv4 subnet mask is 32-bit value that differentiate the network portion and the address from the host portion. Okay, subnet mask বলে একটা কথা, এই যে দেখেন এখানে যখন কি করতেছে, আপনার একটা আইপি অ্যাড্রেস আছে, বাট আইপি অ্যাড্রেস বাদেও আপনাকে আরেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে দিতে হয়, সেটা হচ্ছে সাবনেট মাস্ক। সাবনেট মাস্কটা কি করে? এটার মতোই সেমই জিনিস, আইপি অ্যাড্রেসের মতোই সবকিছু এর ব্যবহার, মানে ব্যবহার বলতে এটা কত থেকে কত রেঞ্জ পর্যন্ত হতে পারে বা এগুলি, কিন্তু এইটা আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটার কত বিট পর্যন্ত আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা নির্ধারণ করে। ওকে, এই ব্যাপারে এগুলো আমরা আরো ডিটেইল পরে জানবো। The subnet mask determines to which subnet the device is a member. Okay, the default gateway address is the IP address of the router that the host will use to access it. So ধরেন আপনি কোন একটা প্যাকেট সেন্ড করতেছেন যেটা আপনার নেটওয়ার্কের মধ্যে নাই, সো এই নেটওয়ার্ক থেকে কোন জায়গা দিয়ে এটা তো বের করে দিতে হবে, সো সেটা কোন দিক দিয়ে বের করে দিবে সেটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যে যদি সে না পায়, সে কোনো না কোনো ভাবে ডিটারমাইন করতে পারবে যে এই নেটওয়ার্কে এটা আছে কিনা,
এই নেটওয়ার্কে যদি এটা না পায় তাহলে তো কোনো জায়গা দিয়ে এই প্যাকেটটা বাইরে ইন্টারনেটে পাস করে দিতে হবে। সো ইন্টারনেটে কোন দিক দিয়ে পাস করবে? এই ডিফল্ট গেটওয়ে দিয়ে। সাধারণত এটা রাউটারের অ্যাড্রেস হয়, ঠিক আছে? সো মানে এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো হয়তো অনেক কিছুই আপনারা আসলে বুঝবেন না, কিন্তু এই টার্ম গুলো বা এই যেই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতেছি এই ল্যাঙ্গুয়েজ গুলো এরপরে যখন আমরা আসলে মূল এই জিনিসগুলো বোঝার দিকে যাব তখন ল্যাঙ্গুয়েজ গুলো আপনার কাছে একেবারে নতুন থাকবে না। সো এটাই হচ্ছে আমার এখন এগুলো একটু ডিসকাস করার উদ্দেশ্য, বুঝতে পারছেন? Okay, the default gateway address is the IP address of the router that the host will use to access remote network, including the internet. So এগুলি আমরা আরো ডিটেইল জানবো। তো এখন টার্মিনোলজি গুলো আমরা একটু জাস্ট শুনলাম আর কি। স্যার ঠিক আছে। আইপি গুলো এইভাবে সাজানোর কি কোনো কারণ আছে নাকি, যে সাবমাস্ক তারপরে গেটওয়ে? হ্যাঁ, এগুলি সাজানো বলতে আপনি বলতে চাচ্ছেন কি এই পরপর লেখা এরকম নাকি? না, যেমন সাবমাস্ক সবসময় এমনই লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, সবসময় থাকে। আর গেটওয়ে নরমালি আইপি অ্যাড্রেস আর গেটওয়ের মধ্যে একটু সিমিলারিটি থাকে কিন্তু সেম থাকে। হ্যাঁ, এইগুলি কেন থাকে এগুলি সব আপনি বুঝে যাবেন, ঠিক আছে? এই কোর্সে আমরা এই জিনিসগুলো পুরাটাই কভার করব। ওকে স্যার। বুঝতে পেরেছেন? ওকে। সো সিমিলার জিনিস আপনার এই IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রেও হয়। IPv6 অ্যাড্রেসের এই কন্টেন্ট গুলো আগে ছিল না, এখন অ্যাড করেছে কারণ ওয়ার্ল্ড আসলে IPv6 এর দিকে চলে যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে যদি আপনি আসলে দেখবেন যে আপনার পিসির কনফিগারেশনে IPv6 অ্যাড্রেস দেখাচ্ছে, ঠিক আছে? আমাদের ইউনিভার্সিটিতে এখন IPv6 অ্যাড্রেস চলে। Okay, IPv6 addresses are 128 bits, সেটা আপনারা জানেন, in length and written as a string of hexadecimal values. IP address কিন্তু ডেসিমেল ভ্যালুর ক্ষেত্রে এভাবে লেখা হয় এবং ডটেড ডেসিমেল আমরা বলে থাকি। IPv6 অ্যাড্রেস এভাবে লেখা হয় না, যাতে বোঝা যায় যে এটা IPv6 অ্যাড্রেস। এটা লেখা হয় হেক্সাডেসিমেলে, ঠিক আছে? এবং এগুলোর নোটেশন সম্পর্কে আমরা আরো জানবো এবং পড়বো। Every 4 bits is represented by a single hexadecimal digit. প্রতিটা 4 বিট করে মানে প্রতিটা বাইনারি রিপ্রেজেন্টেশনের 4 বিট মানে হেক্সাডেসিমেলের 1 বিট, ঠিক আছে? ফর এ টোটাল অফ 32 হেক্সাডেসিমেল ভ্যালু। এখানে 32টা হেক্সাডেসিমেল ভ্যালু আছে। মানে আপনি হয়তো চর্মচক্ষুতে দেখতে পাচ্ছেন না কারণ এখানে কিছু হাইড করা আছে, কিন্তু আসলে এটা টোটাল 32 বিট, এটাকে এক্সপেন্ড করা যায়। হ্যাঁ, এইগুলি আমরা IPv6 এর অ্যাড্রেসিং যখন পড়বো তখন আরো ডিটেইলড আমরা দেখবো। এটা অ্যাড্রেসিং এর কিছু নিয়ম কানুন আছে। সো আমাদের এখনকার কথাবার্তা কিন্তু মোটামুটি এরকমই হচ্ছে যে আমরা পড়বো, আমরা জানবো, আমরা শিখবো, ঠিক আছে? কারণ প্রথমে একটু জাস্ট ওরা একটু আপনার সাথে একটু জাস্ট পরিচিত, যাতে যখন আমরা অ্যাকচুয়ালি পড়বো তখন যাতে এই টার্মগুলো আপনার কাছে একেবারে নতুন না হয় বা প্রথম দেখতেছেন এরকম না হয়, এই জন্য জাস্ট একটু আপনাকে এগুলোর সাথে অ্যাডপ্ট করানোর জন্য একটু দেখাচ্ছি, ঠিক আছে? সো ভয়ের কোনো কারণ নাই। গ্রুপস অফ 4 hexadecimal digits are separated by a colon. তো ওখানে হলো ডটেড ডেসিমেল ছিল, যেটা মানে আপনার কি বলে 8 বিট থেকে যেই সংখ্যাটা জেনারেট হতো অক্টেট, এটাকে আমরা অক্টেট বলতেছিলাম, তাই তো? সেটা ডট দিয়ে সেপারেট করতো, এখানে কোলন দিয়ে সেপারেট করে। এবং এই যে একটা ইয়ের মধ্যে এই কোলন দিয়ে যে সেপারেট করতেছে এই জিনিসগুলোর প্রতিটার নাম হচ্ছে হেক্সেট, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে বললাম, তো আরো জানবো। তো আমি জাস্ট টার্মিনোলজিটা বললাম যাতে একেবারে নতুন পরে মনে না হয়। তো তারপর IPv6 অ্যাড্রেস আর নট কেস সেনসিটিভ না, অর্থাৎ বড় হাতের ডি ছোট হাতের ডি দেওয়া দিয়ে কিছু আসে যায় না, দুটা সেম। IP in this course refers to both IPv4 and IPv6 protocols. IPv6 is the most recent version of IP and is replacing the more common IPv4. আচ্ছা, ইন্টারফেস এবং পোর্ট। সো ফিজিক্যাল পোর্ট একটা ব্যাপার আছে, আবার লজিক্যাল পোর্ট এর একটা ব্যাপার আছে আর কি। সো আমরা এখন এইখানে যেই পোর্ট গুলো আসলে বলবো সেগুলি আসলে মোর লাইক ফিজিক্যাল পোর্ট, ঠিক আছে? এই যে এখানে যেই আপনার সকেট গুলি দেখতেছেন, অর্থাৎ যেখানে সে ইথারনেটের কেবল লাগে, এইগুলা হচ্ছে পোর্ট, ফিজিক্যাল পোর্ট, ঠিক আছে? বা আমরা ইন্টারফেসও বলি। নেটওয়ার্ক কমিউনিকেশনস depend on user device interface, networking device interface and the cables that connect them.
Type of network media include twisted pair copper cable, fiber optic cable, coaxial cable, and wireless. Different types of network media have different features and benefit. Some of the differences between various types of media: distance, environment, amount of data, cost of the initial. So এখানে বিভিন্ন ওয়্যার এবং ডিভাইস গুলো দেখিয়েছে। আচ্ছা, এরপরে কনফিগার IPv4 অ্যাড্রেস। আচ্ছা, তো ঠিক আছে, এরপরে আমরা এই কনফিগার আইপি অ্যাড্রেসিং থেকে পরের দিন দেখবো, অসুবিধা নেই।